ডাক্তার আব্দুল নূর তুষার, আপনাকে আমার প্রথম প্রশ্ন যে আজকে আমরা যখন কথা বলছি তখন দুদিন আগে মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনাটি ঘটে গেল, এবং তারপর থেকে যা চলছে সেটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? মানে ক্ষোভ, বিষাদ, অবিশ্বাস, এসব নিয়ে এক রকমের মানে সমাজ জর্জরিত হয়ে আছে বলে মনে হচ্ছে কিনা, এবং সরকারের প্রতি এইটুকু আস্থা কেন মানুষ দেখাতে পারছে না যে হতাহতের সংখ্যা সরকার ঠিকমতো প্রকাশ করছে, এটুকু বিশ্বাস কেন এমনকি মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরাও রাখতে পারলো না? মানে এই ক্ষোভ, এই অবিশ্বাসের কারণ কি? দুর্ঘটনা দুর্ঘটনা। ফলে দুর্ঘটনাটি যেটি ঘটেছে এটা এখানেও হতে পারতো অথবা অন্য কোথাও হতে পারতো। এবং আরেকটি বিষয় মনে রাখতে হবে যে এই বিমানবন্দরটা তৈরি হয়েছে বহু আগে, এই এয়ারফোর্স বেসটা অনেক পুরনো। বরং যে নির্মাণ কাজগুলি হয়েছে চারপাশে এইগুলি আমরা হতে দিয়েছি। এবং এই বিপজ্জনক এলাকায় একাধিক আবাসিক এলাকা তৈরি করা হয়েছে, ভবন তৈরি করা হয়েছে, স্কুল তৈরি করা হয়েছে, শপিং মল তৈরি করা হয়েছে। ফলে এই দায় আসলে সিভিল প্রশাসন এড়াতে পারবে না যে তারা চারপাশে অনেক বাড়িঘর হতে দিয়েছে। আপনি নিশ্চয়ই একটা এলাকা চেনেন, যেটার নাম হচ্ছে নিকুঞ্জ। নিকুঞ্জ এক যে আবাসিক এলাকাটি আছে সেখানে আহ, একটা নির্দিষ্ট উচ্চতার উপরে বাড়ি বানানো যায় না, কেননা সেইখান দিয়ে প্লেন ল্যান্ড করে। এখন যেখান দিয়ে বিমান অবতরণ করবে সেখানে কেন এই 3.5 তলা বাড়ি বানিয়ে ভিআইপি দেরকে থাকতে হবে, এটার আমি কোনো যুক্তি দেখি না। এবং আপনি নিশ্চয়ই জানেন যে প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ সাহেবের বাড়ি এখানে আছে, প্রাক্তন যে পিএসসি চেয়ারম্যান সাদাত হোসেন সাহেবের বাড়ি এখানে আছে, এবং একাধিক ভিআইপির বাড়ি এখানে। ওইখানে যতগুলি প্লট আছে তার প্রায় সবই ভিআইপিদের। তো তারা নিজেরা কেন এই মৃত্যু পথে নিজেদের বাড়ি ঘর বানিয়েছেন, এগুলো আসলে কোনো উত্তর নাই। বাংলাদেশে এগুলো হয়েই চলেছে এবং ভবিষ্যতে হবে বলেই আমরা মনে করছি। এটা বন্ধ হওয়ার কোনো নমুনা দেখা যাচ্ছে না। এখন মানুষ কেন এত সন্দেহ প্রকাশ করছে, এত ক্ষোভ প্রকাশ করছে? প্রথমত, আমাদের এখানে এই দুর্ঘটনাগুলির কোনো তদন্ত হয় না এবং এই দুর্ঘটনাগুলির কার্যকারণ আমরা জানতে পারি না। এবং দুর্ঘটনা পরবর্তী যে ব্যবস্থা নেওয়া যাতে ভবিষ্যতে এরকম দুর্ঘটনা না হয়, এই ব্যবস্থা কি নেওয়া হয়েছিল বা কি নেওয়া হচ্ছে বা হবে, এই বিষয়ে পরিষ্কার কোনো বক্তব্য কারো থাকে না। যার জন্য দিনে 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 মানুষের এক ধরনের অবিশ্বাস তৈরি হয়েছে যে এইগুলি আসলে হয় এবং এগুলি হলে কারো কিছু আসে যায় না। এবং এইখানে যেহেতু সন্তান, একদম মানে শিশু সন্তান নিহত হয়েছেন, শিক্ষক নিহত হয়েছেন, ফলে ক্ষোভের পরিমাণ এবং আবেগের পরিমাণ অনেক বেশি, যেটা স্বাভাবিক, যেটা অস্বাভাবিক বলা যাবে না। আর মাইলস্টোন কলেজের ছেলেমেয়েরাই মানতে চাইছে না যে মৃতের সংখ্যা সঠিক বলা হচ্ছে। এখন কেন মানতে চাইছে না, এর চাইতে বেশি বিষয় হচ্ছে যে আহ সঠিক সংখ্যা প্রকাশ করা হচ্ছে, এই ব্যাপারটি বিষয়ে আস্থা কেন সরকার আনতে পারছে না। এর কারণ হচ্ছে অতীতেও এই ধরনের দুর্ঘটনার বা এই ধরনের যে কোনো ঘটনার মৃতের সংখ্যা বা আহতের সংখ্যা নিয়ে সবসময় সন্দেহ এবং ধোঁয়াশা তৈরি করা হয়েছে। মানুষের এক ধরনের অভ্যাস হয়ে গিয়েছে অবিশ্বাস করা। আপনার নিশ্চয়ই মনে আছে যে সেই শাপলা আহ যে চত্বর, সেইখানে হেফাজতের সমাবেশে হাজার হাজার লোক মারা গিয়েছে এটা বলা হয়েছিল, এবং তারপরে সরকারও সেটা পরিষ্কার ভাবে কখনো ব্যাখ্যা করতে পারেন নাই। আর যারা অভিযোগ তুলেছিলেন তারাও একেবারে অকাট্য প্রমাণ হাজির করতে পারেন নাই, কিন্তু অবিশ্বাসটা রয়ে গিয়েছে। এরকম অবিশ্বাস এরপরে জঙ্গি নিধন নিয়ে হয়েছে, এরকম অবিশ্বাস একাধিক বড় দুর্ঘটনা নিয়ে আমরা দেখেছি যে রানা প্লাজার যে হয়েছিল আহ, দুর্ঘটনা, এই সব জায়গাতে আমরা লক্ষ্য করেছি যে মৃতের সংখ্যা নিয়ে এক ধরনের অবিশ্বাস সবসময় কাজ করে। এইটা দূর করার আসলে যে প্রক্রিয়া, এটা একটা সমন্বিত প্রক্রিয়া হতে হবে। গণমাধ্যম, কর্তৃপক্ষ, সরকার এবং ইন্ডিপেন্ডেন্ট তদন্ত সংস্থা এই বিষয়গুলিকে যদি একসঙ্গে করে কয়েকবার এই প্র্যাকটিসটা করা যায়, যেমন ধরো সরকার একটা সংখ্যা ঘোষণা করলো, গণমাধ্যম সেটা পরীক্ষা করলো, এবং স্বাধীন তদন্ত সংস্থা সেটা তদন্ত করে সঠিক না ভুল সেটা বললো, কিংবা ধরুন বিচার বিভাগে তদন্ত হলো, সেটা করে বললো যে সংখ্যা ঠিক ছিল না ভুল ছিল। এরকম 2-3 বার প্র্যাকটিস করলে মানুষ বুঝে যাবে যে গোপন করা হয় নাকি হয় না। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আমি লক্ষ্য করেছি। আপনি এই কথা বলার পর আসলে আমার, আপনি যখন শাপলার কথা বলছেন, শাপলার ঘটনায় আপনার মনে থাকবে যে এখন যিনি উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র, তার এনজিও অধিকার থেকে একটা বড় তালিকা প্রকাশ করে ফেলা হলো যে নিহত হয়েছেন। এরপর মানে এরা এরা নিহত হয়েছেন শাপলা তাদের ভাষায় হত্যাকাণ্ডে, এবং এখন তো ডক্টর ইউনূস সহ ব্যক্তিরা শাপলা হত্যাকাণ্ডের বিচারই চাইছেন এবং জাতিসংঘকেও ইনভলভ করতে চাইছেন। কিন্তু এরপর তখন সংবাদ মাধ্যম যখন তদন্ত করলো, তারা দেখলো যে মাদ্রাসায় গিয়ে এদের এই শিশুদেরকে নিখোঁজ পাওয়া যাচ্ছে না। আজকে প্রেস সচিব শফিকুল আলম দেখছিলাম একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি বলছেন তার 2002 সাল থেকে আমি সেখানে আসছিলাম, রিপোর্টিং এর সেখান যে থেকে অভিজ্ঞতা, তাতে তিনি মনে করেন যে বাংলাদেশে আসলে কাউকে উধাও করে না না দেওয়া আমি যায় সেখানে আসছিলাম, আপনি প্রশ্নটা না করলে আমি আসতাম। শাপলার যে বিষয়টি ঘটেছে, তখন যে তদন্ত হয়েছে এবং তখন যে গণমাধ্যম, সেই গণমাধ্যমের উপরে মানুষের বিশ্বাস ছিল না। কারণ আপনি যদি অগণতান্ত্রিক ভাবে কোনো সরকার আচরণ করতে থাকে, তখন সে যদি অনেক গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সঠিক তদন্ত করায়, মানুষ এটা বিশ্বাস করবে না। ফলে এই শাপলা তদন্ত তখনই যদি একটা ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিশন দিয়ে করানো হয়ে যেত, তাহলে আজকে এই সংখ্যাগুলি নিয়ে কোনো ঝামেলা তৈরি হতো না। কিন্তু এই ঝামেলাগুলি জিয়ে রাখা হয়েছে, এবং সেই জিয়ে থাকার প্রক্রিয়ার মধ্যে এখন যারা সরকারে আছেন তারাও যুক্ত ছিলেন। আমি ওখানে আসছিলাম, আপনি প্রশ্ন না করলে আসতাম।
তো আজকে আমি দেখলাম যে পেশা সচিব বলেছেন যে তার অভিজ্ঞতা বলে যে বাংলাদেশ, হ্যাঁ হ্যাঁ পেশা সচিব উনি, কারণ উনি মবকে পেশা বলেন না, পেশাকে মব বলেন। তো পেশা সচিব বলেছেন যে তিনি তার অভিজ্ঞতা, দীর্ঘ অভিজ্ঞতা বলে যে বাংলাদেশে মৃতের সংখ্যা গোপন করা যায় না। তাহলে বাংলাদেশে যদি মৃতের সংখ্যা গোপন নাই করা যায়, তাহলে এই গত জুলাই মাসেও তারা কিন্তু অভিযোগ করেছেন যে মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে। তার আগে তারা শাপলায় অভিযোগ করেছেন মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে। তারপরেও তারা অভিযোগ করেছেন যে জঙ্গি নামে যে বিভিন্ন জায়গাতে জঙ্গি দমনের যে প্রক্রিয়া, সেইখানে যে সংখ্যা সেইখানে ভুল আছে। তারপরে তারা বলেছেন গুম খুনের যে সংখ্যা সেইখানে ভুল আছে। তার মানে তারা কিন্তু প্রায় 15-16 বছর ধরে একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে মানুষকে বিশ্বাস করিয়েছেন যে মৃতের সংখ্যা গোপন করা যায়। এখন তিনি বলছেন উল্টা কথা, যে বাংলাদেশের যে পরিবেশ তাতে কোনো সংখ্যা গোপন করা যায় না। এখন এই ব্যাখ্যা আসলে পেশা সচিবকে দিতে হবে। পেশা সচিব তো প্রায় বিভিন্ন ধরনের কথা বলেন, এবং এইসব কথা তিনি এমন ভাবে বলেন যে তার সরকার পর্যন্ত আমার ধরেন যে বিব্রত হয়ে ওঠে। এখন তিনি আরেকটা বোমা ছেড়ে দিয়েছেন আর কি, যে বাংলাদেশে মৃতের সংখ্যা গোপন করা যায় না। তো তাই যদি না যায় তাহলে তো দারুণ ব্যাপারটা, যে অতীতেও কখনো গোপন হয় না, এখনো হচ্ছে না, কোনোদিনই গোপন হয় না। তুষার ভাই, আপনি বললেন যে মানে গণমাধ্যমের ওপর তখন আস্থা ছিল না মানুষের, সেই কারণেও এ কথা বিশ্বাস করানো গেছে। তো এখন তো এই সরকার, আপনি তো জানেনই যে সবগুলো মিডিয়া, টেলিভিশন, সংবাদপত্রের একেবারে সম্পাদক পর্যায় থেকে রিপোর্টার পর্যায় পর্যন্ত খোল নলচে একরকম পাল্টে নিয়েছে। মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই রেভলিউশন অ্যালায়েন্স, নানা রকম নামে। তো তারপর যে সংবাদ মাধ্যম তারা গড়ে তুলেছে, সেই সংবাদ মাধ্যমের সাংবাদিকরা কিন্তু গত কয়েকদিন ধরে অভিযোগ করছেন, মানে এই দুর্ঘটনার পর থেকে, যে সেনাবাহিনী গায়ে হাত তুলেছে। সেনাবাহিনী না হাসপাতালে, না দুর্ঘটনাস্থলে, না উদ্ধার তৎপরতায় কোথাও তাদেরকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। কাজেই সংবাদ মাধ্যম, গণমাধ্যম কর্মীরা মনে করছেন যে তারা যথাযথ তথ্য তুলে আনতে পারছেন না। সেই বিষয়টিকে কিভাবে দেখেন? মানে গণমাধ্যমকে কাজ করতে দেওয়ার তো অবাধ স্বাধীনতা দেবার এখন কথা ছিল। কথা অনেক কিছু ছিল, অনেক কথাই তো কথার মতোই রয়ে গেছে, কাজে পরিণত হয় নাই। কিন্তু প্রথম ভুলটা এটাই ছিল যে তারা নিজেদের মতো একটা গণমাধ্যম তৈরি করেছেন। নিজেদের মতো গণমাধ্যম তৈরি যে করবে, সেই গণমাধ্যম যতই সৎ হোক কেউ বিশ্বাস করবে না। তাহলে আগের সরকারের মতো এই সরকারে এসেই নিজেদের লোকজনকে বিভিন্ন জায়গায় প্রবিষ্ট করিয়ে, দলীয় লোকজনকে নানান জায়গাতে পদায়ন করিয়ে, একে তাকে সরিয়ে একটা অবস্থা তৈরি করেছেন। এইরকম সাংবাদিকদেরকে ঢালাওভাবে দোষারোপ করে সকল অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিয়ে, মানে বাংলাদেশের সকল অ্যাক্রেডিটেশন প্রাপ্ত সাংবাদিক দোষী। এইটা করে তারা যেটা করেছেন সেটি হচ্ছে সকল সাংবাদিকের উপরে আস্থা নষ্ট করে দিয়েছেন। এখন আপনি যেই দলেই থাকেন না কেন, সাংবাদিক মানে মিথ্যাবাদী, এইটা এই পেশার সচিবই করেছেন, এই প্রেস উইংই করেছে, এই তথ্য মন্ত্রণালয় করেছে এই সরকারে। এবং তারা সকলের প্রেস কার্ড যেদিন বাতিল করেছিলেন সেদিন তো তাদের বোঝা উচিত ছিল যে ওইখানে এমন সাংবাদিকও আছেন যে সাংবাদিক 30 বছর ধরে, 40 বছর ধরে রিপোর্টিং করছেন, তাই না? তো ওনারা নিজেরাই এসে সকল সাংবাদিক অবিশ্বস্ত এইরকম একটি প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। এবং সেই অ্যাক্রেডিটেশন কার্ড কিন্তু এখনো নতুন ভাবে তারা বিচার বাছাই করে দেওয়ার যে প্রক্রিয়া সেটা সম্পন্ন করতে পারেন নাই। কয়েকদিন আগে এই পেশার সচিব আবার এটাও বলেছেন এই অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করাটা ভুল ছিল। আপনি তার অবস্থাটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন। এরা কাজ করে ফেলে পরে চিন্তা করে, অনেকদিন পরে মাথা চুলকে বলে যে কাজটা করা ঠিক হয় না। তো এইরকম একটা অবস্থার মধ্যে আছে। এখন আজকে যেটা বলেছে, 1 বছর আরো ক্ষমতা থাকতে পারলে দেখবেন আগামী জুলাই পেশার সচিব বলছে গত বছর আমি যেটা বলেছিলাম ওইটা বলা ঠিক হয় না। তো আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে এই গণমাধ্যম যখন অভিযোগ করছে যে তাদেরকে সঠিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, এখনো মানুষ মনে করছে যে এটাও শিখিয়ে দেওয়া হচ্ছে যে আমাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। এটা বড়, মানে কেউ আসলে বিশ্বাস করে না কিছু। এবং সেনাবাহিনী যদি প্রহার করে থাকে তাহলে সেই প্রহারের ভিডিও থাকার কথা তাদের কাছে, সেটা দেখা। আর যদি প্রহার নাও করে থাকে সেটাও দেখা। প্রহারের যুক্তিযুক্ত কারণও কিন্তু অনেক সময় থাকে। যেমন ধরেন আগুন ধরে গিয়েছে, ফায়ার ব্রিগেডের গাড়ি আসতে পারছে না, লোকজন ভিড় করছে, অনেকে ক্যামেরা তুলে রেখেছে, এরকম সময় কিন্তু মাঝে মাঝে মৃদু প্রহার করতে হয়। ফলে প্রহারের যে জাস্টিফিকেশন সেটাও কিন্তু আসলে করতে হয়। এটা সরকারকে বা যিনি প্রহার করেছেন তাকে করতে হয়। ছোটবেলা যখন আমাদের মা বাবা আমাদের শাসন করেছেন, একটা চর দিয়েছেন, তারা কিন্তু জাস্টিফিকেশন দিতেন সাথে, যে তুমি অন্যটা করেছো, তোমার একটা চর প্রাপ্য। ঠিক একই রকম ভাবে এখনো যদি কোনো প্রহার হয় সরকারি ভাবে, সেটা কিন্তু যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে। সরকার তো সারাদিন সবাইকে আদর করবে না। আপনি কিছু ভাঙতে গেলে, হুজ্জত করলে, গন্ডগোল করলে, সচিবালয় জোর করে ঢুকে পড়লে সরকার তো সেখানে কঠোর হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই জাস্টিফিকেশন দেওয়াটা বা এইটাকে ব্যাখ্যা করাটার ক্ষেত্রে আমি মনে করি এই সরকার অত্যন্ত দুর্বল। এবং তারা সেটা ব্যাখ্যা দেন নাই যে কেন মানুষকে প্রহার করা হয়েছে, কেন প্রেরিত হতে হয়েছে ছাত্রদেরকে, এটার কোনো ব্যাখ্যা তারা দেন নাই। আর প্রহারের ক্ষেত্রে আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই সরকার বিভিন্ন জায়গায় প্রহারকে বলে যুক্তিসঙ্গত, আবার বিভিন্ন জায়গায় প্রহারকে বলে অযৌক্তিক। যেমন ধরেন কয়েকদিন আগে সরকার শুধু প্রহার না, গুলি চালিয়েছেন গোপালগঞ্জে, কিন্তু সেটাকে তারা বেশ যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে যে দোষর পেটানো জায়েজ আছে। তাহলে দোষর পেটানো তাদের কাছে জায়েজ, আবার অগ্নি দুর্ঘটনায় যারা প্রতিবাদ করছে তাদেরকে পেটানো জায়েজ, আবার ধরেন সচিবালয়ে ঢুকে পড়েছে তাদেরকে পেটানো জায়েজ, আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হলের দাবিতে আসলে তাদেরকে পেটানো জায়েজ। কোনখানে তারা পেটাবেন এবং কোনখানে তারা পেটাবেন না এটা লোকে বুঝতে পারছে না। এবং একটা জায়গাতে তাদের ঐক্য বা তাদের মতামত একদম পরিষ্কার যে কোনো কারণে আপনাকে কেউ আওয়ামী লীগ মনে করলে পিটিয়ে দিতে পারে। তো এই যে একটা অবস্থা তারা তৈরি করেছেন, এটা আসলে আইনের শাসন না। কাউকে পেটাতে গেলে তাকে আইনের মধ্যেই পেটাতে হবে। কাউকে ট্যাগের পরিচয় বা তিনি বলে দিলেন দোষর, সেই কারণে তাকে পেটানো যাবে বা তাকে আহত করা যাবে বা নিহত করা যাবে,
এটা কোনো সরকারের বক্তব্য হতে পারে না। সরকার যেহেতু নিজে আইন মানে না বা নিজে আইনের চর্চা করছে না, সেই জন্যই সরকারের প্রভাবকে মানুষ আর মানতে চাচ্ছে না। এটা সরকারের দুর্বলতা। মানে আপনি এই কথা বলায় সম্পূর্ণতই মনে পড়লো যে সচিবালয়ে প্রথম গিয়ে যে আসলে মববাজি করা যায় এবং সচিবালয়ে পদ পদায়ন যে ডেডলাইন দিয়ে নিজেদের তালিকা অনুযায়ী ঠিক করা যায়, এটা তো আমরা আগস্টের পরে প্রথম দেখলাম হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে। প্রথমে তিনি ঢুকলেন আনসার বাহিনীর বিদ্রোহ ঠেকাতে এবং তারপর তারা রয়ে গেলেন বেশ কিছুদিন এবং একটা পদ পদায়ন শুরু হলো। এখন গতকালকে মানে মঙ্গলবার আবার সচিবালয়ে ছাত্ররা যখন সেটাও চাইছিলেন হাসনাত আব্দুল্লাহ পিনাকি ভট্টাচার্যরা যে শিক্ষা সচিবের পদত্যাগ হোক, শিক্ষা সচিব আর শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে যখন আন্দোলন শুরু করলো, ওখানে সচিবালয়ে গিয়ে যেমন চলছে গত আগস্ট থেকে ভাঙচুর করছেন, বিক্ষোভ করছেন, তখন ব্যাপক লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এসব মারা হলো। তো সেদিক থেকে আসলেই তো বোঝা মুশকিল যে কখন তারা পেটাবেন কখন পেটাবেন না, মানে কোনটা মব কোনটা প্রেসার গ্রুপ। এটা আসলে এখন একটা নির্ধারণ করে না দিলে পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিনা। এটা আসলে পেশার সচিব সাহেব যদি পিএইচডি করেন একটা, তাহলে কেবল আমরা বুঝতে পারবো যে কোনটা মব এবং কোনটা প্রেশার গ্রুপ। কারণ উনি সকল যে ডেফিনিশন সেটাকে ধ্বংস করে দিয়ে একটা নতুন ডেফিনিশন হাজির করেছেন। তো ওনার যেটাকে প্রেশার গ্রুপ মনে হবে ওইটাই তো প্রেশার গ্রুপ। তো এইটা কি প্রেশার গ্রুপ কিনা যারা ঢুকেছিল পরীক্ষা এবং সচিবের এই নানান বিষয়ে, অথবা এরা কি মব কিনা, এটা আসলে ওনাকে ব্যাখ্যা করতে হবে, ওনাকে বুঝিয়ে বলতে হবে এই ব্যাপারে তার সরকারের অবস্থান কি। কিন্তু দেখেন এই যে শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টা এদেরকে কিন্তু বিপ্লবীরাই নিয়োগ দিয়েছে। আজকে তারা স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ থেকে বসেছে এবং বেতন ভাতা ফেরত দিয়ে পদত্যাগ নিতে বসছে। তো এই নিয়োগ তো এই সরকার দিয়েছে। তো তারা কিছুদিন আগে অত্যন্ত দাগাড়ম্বরের সঙ্গে দাবি করেছিলেন যে তারা যা যা করছেন সবকিছু করার রাইট তাদের আছে, তাদের ম্যান্ডেট আছে, জনতা তাদের সাথে আছে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা সব ভালো ভালো লোকদেরকে, তারা এমন একটা ভাব নিয়েছিলেন যে তারা একেবারে মানুষের জন্য যা দরকার সেটাই তারা করেছেন, তাদের সরকারের মধ্যে উপযুক্ত লোকদেরকে নিয়েছেন। এবং আজকে তাদেরই সৃষ্ট রাজনৈতিক দল থেকে দাবি উঠেছে যে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। তো স্বাস্থ্য উপদেষ্টা পদত্যাগ চেয়েছে, শিক্ষা উপদেষ্টারও পদত্যাগ চেয়েছে, তো দুইজনের পদত্যাগ চেয়েছে। আইন উপদেষ্টাকে বন্দী করে রেখেছিল 8 ঘন্টা ধরে এবং তার মানে 3 জন উপদেষ্টাকে তারা মোটামুটি একটা কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। তো এখন বিমান দুর্ঘটনার জন্য যদি কাউকে দায়ী করে তাহলে প্রতিরক্ষা উপদেষ্টাকে দায়ী করতে হবে, এটা আমাদের চিফ অ্যাডভাইজার নিজে। তো এমন একটা অবস্থা তারা তৈরি করছে যে এই দুর্ঘটনার সাথে যারা জড়িত অথবা দূরবর্তী ভাবে যারা জড়িত, চিকিৎসার সাথে যারা জড়িত, প্রায় সকলেরই পদত্যাগ তারা ধীরে ধীরে দাবি করতে শুরু করেছে। আমার কাছে মনে হচ্ছে এটা একটা অ্যানার্কিস্ট প্রবণতা। যে অপরাধটি শিক্ষা সচিবের সেটি হচ্ছে উনি ছুটি দিতে দেরি করেছেন, পরীক্ষা বন্ধ করতে দেরি করেছেন। এই অপরাধের জন্য কাউকে পদত্যাগ করিয়ে দেওয়া যায় বলে আমার মনে হয় না। এটা একটা ভুল, এটাকে অপরাধে বলা ঠিক না, এটা একটা ভুল সিদ্ধান্ত। এর জন্য পদত্যাগ করতে হবে এবং শিক্ষা উপদেষ্টাকে সরে যেতে হবে, এইটা আমার কাছে খুব যৌক্তিক দাবি মনে হয় না। এটার জন্য ক্ষমা দেওয়া যেতে পারে, এটার জন্য দুঃখ প্রকাশ করা যেতে পারে, এটার জন্য তাদেরকে তিরস্কার করা যেতে পারে, কিন্তু এটার জন্য পদত্যাগ করে চলে যেতে হবে এমন অবস্থা হয় নাই। আর সবার আগে তো পদত্যাগ করলে করা উচিত স্বরাষ্ট্র উপদেষ্টা, কারণ তিনি একাধিকবার একাধিক জায়গাতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। এখনো যে অবস্থাটা, এই যে এনার্কি, এই যে যখন তখন যে কেউ যেখানে ঢুকে পড়ছে, সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকে পড়েছে, এইগুলো তিনি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছেন। তিনি তো আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি তো দূরের কথা, উনি যে অবস্থায় ছিল সে অবস্থা তো রাখতে পারছেন না। তো পদত্যাগ তো প্রথমে তাই করা উচিত আসলে, কিন্তু সেটা আবার কেউ দাবি করছে না। আর ধরেন এই দাবিগুলো এমন জায়গা থেকে আসে যারা ঢাকা শহরে নাই, ভিডিও দেখে সিদ্ধান্ত নেন, তারা ওইখান থেকে ভিডিও দেখেন, লোকজনের সাথে ফোনে কথা বলেন, দূর জায়গা থেকে দেখে তারা এইখানে কি ঘটবে সেই সিদ্ধান্ত দিতে থাকেন। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, এরকম যদি বাইরে থেকেই করা যায় তাহলে আমরা আমাদের গোটা উপদেষ্টা মন্ডলী এবং সকলকে চলেন ফ্রান্সে কিংবা ইউকেতে কিংবা নিউ ইয়র্কে পাঠিয়ে দেয়, ওইখান থেকে তারা দেশ চালাতে পারে। কারণ ওইখান থেকে আদেশ নির্দেশ আসলে যদি দেশের এইরকম মানে বড় বড় সিদ্ধান্ত চলে আসে যে কাকে পদত্যাগ করাতে হবে, কোন জায়গা ভাঙতে হবে, তাহলে তো ধরেন ইনারাও চলে যেতে পারে। ওইখান থেকে চালাক না, সব ইন্টারনেটে নাকি হয়। মানে আমার কাছে মনে হচ্ছে এটা একেবারে একটা শাসনহীন অবস্থা এবং যা কিছু করা হচ্ছে সেখানে প্রচুর বৈপরীত্য আছে। যেমন দেখবেন যে একটা সভা হয়েছে, সেই সভায় বহিরাগত রাজনীতিবিদরা সবাই গলায় কাঠ ঝুলিয়েছে, শুধু এনসিপির যারা তারা গলায় কাঠ ঝুলান নাই। তার মানে কি? তার মানে কি তারা সরকার পক্ষ? তার মানে কি তারা আলোচনায় ওই যাদেরকে ডেকেছেন অতিথি তাদের সঙ্গে আলোচনায় গিয়েছে না তারাও নিজের অতিথি হিসেবে গিয়েছেন? এরকম অসংখ্য ছোট ছোট জিনিস আছে, একটার পর একটা বলা যাবে। যেমন আমরা একটা ভিডিও দেখেছি যেখানে একজন নেতা গোছের কেউ মাইক্রোবাসের মধ্যে উনি বলছেন যে গুলি চালাচ্ছে না কেন, যে গত জুলাই মাসে যেখানে তাদের উপরে গুলি চলেছে সে একই রকম ব্যবস্থা নিতে তারা আবার বলছেন। অর্থাৎ তারা নিজেদের উপর গুলি চললে সেটা অন্যায়, অন্যের উপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার জন্য তারা ওইখানে বসে বসে কথা বলছেন। আমার কাছে মনে হয় যে পুরো ব্যাপারটাই এরকম দাঁড়িয়েছে যে আমাদের সামনে একটি প্রবল ডাইকোটমাস নেচারের এক দল মানুষ আমরা দেখতে পাচ্ছি, যারা মুখে যা বলেন তা বিশ্বাস করেন না এবং যা বিশ্বাস করেন সেটা মুখে বলেন না। তাদের আচরণ এবং তাদের কাজের মধ্যে চূড়ান্ত বৈপরীত্য, এবং এই জিনিসগুলি সাধারণ মানুষকে সবসময় আতঙ্কিত করে, বিব্রত করে এবং কনফিউজ করে দেয়, তাদেরকে দ্বিধান্বিত করে। কেননা তারা বুঝতে পারেন না যে তাদের শাসক আসলে তাদেরকে কিভাবে শাসন করছেন, তাদের শাসকের মনের মধ্যে আসলে কি আছে এবং তাদের শাসক আসলে কি চাইছেন।
এই কোনো কিছু তাদের পক্ষে বোঝা সম্ভব হয় না। কেননা আপনার মনে আছে এই একইভাবে সচিবালয়ের মধ্যে কয়েকশো লোক ঢুকে পড়েছিল, ঢুকে অটো পাস নিয়ে নিয়েছিল, ঢুকে বলেছে আমরা পরীক্ষা দিব না, নাচতে নাচতে তারা পরীক্ষা না দিয়ে বেরিয়ে গেছে। সেদিন তারা যদি এটা করে সফল হতে পারে মাত্র 300 লোক নিয়ে, তাহলে 3000 লোক নিয়ে তারা তো চিন্তা করতেই পারে ঢুকে পড়লে তারা সচিবালয় সচিব হয়ে বসে করতে পারে। এই অবস্থাটা কিন্তু তারা হতে দিয়েছে। তুষার ভাই আসলে তো ফেসবুকে থাকলে, এই যে বিদেশের যাদের কথা বলছেন তাদের ফেসবুকের দিকে লক্ষ্য রাখলে তো আসলে বোঝা যায় যে সরকার কোন সিদ্ধান্ত নেবে কখন আর কাকে কোথায় পেটাবে। ধরুন আমি কিন্তু, আপনি যদি লক্ষ্য করে থাকেন, মানে হাসছি, আসলে দুঃখে হাসছি হয়তো, যে ধরেন সোমবার দিবাগত রাতে, মঙ্গলবার ভোর রাতে যখন 3টার দিকে জানা গেল মঙ্গলবার এইচএসসি পরীক্ষাটা হবে না, তখন যেসব স্ট্যাটাস হাসনাত আব্দুল্লাহ, পিনাকি ভট্টাচার্যরা শেয়ার করছিলেন, সেটা থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল যে শিক্ষা উপদেষ্টা তাদের কথা শোনেন নাই, তাদের 2 ঘন্টার ডেডলাইন দেন নাই, কাজে শিক্ষা উপদেষ্টার কপালে খারাপ আছে। আর সবচেয়ে খারাপ আছে, মানে একদম গালাগালি করে, বিশ্রী ভাষায় গালাগালি করে লেখা হচ্ছিল সিনিয়র সচিব, এই যে শিক্ষা সচিব সম্পর্কে, তারাই যাকে নিয়োগ দিয়েছেন অক্টোবরে। কাজে কাল মানে মঙ্গলবার যে তাদের এই সচিবালয় ঘেরাও হবে সেটা, এবং শিক্ষা সচিবের চাকরি থাকবে না, সেটা যেমন বোঝা যাচ্ছিল, এবং মাহফুজ আলম এসে ঘোষণা দিলেন, তিনি আবার তথ্য উপদেষ্টা, তিনি ঘোষণা দিলেন শিক্ষা সচিবের চাকরি চলে গেছে। কাজে নিয়ন্ত্রণটা কোথায় সেটা তো একরকম বোঝা যাচ্ছে। আবার আপনি যাকে প্রেসার সচিব বলছেন, তিনি যখন মাইলস্টোনে আটকা পড়লেন, তখন কিন্তু পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে প্রহরায় নিয়ে, মানে বের করে যখন আনলো, তখন মাইলস্টোনের শিক্ষার্থীরা আবার আহত হয়ে হাসপাতালে যেতে হলো। মানে আসলে কারা নিয়ন্ত্রণ করছেন এটা কি পরিষ্কার বোঝা যাচ্ছে? মানে আমি আপনাকে বলি, এই শিক্ষা সচিব এবং এই শিক্ষা উপদেষ্টার উপরে তাদের রাগের কারণ হচ্ছে গাজী সালাউদ্দিন তানভীর, যার বিরুদ্ধে তদন্ত হচ্ছে, চুরি করেছিল বলে অভিযোগ হয়েছে, যে পাঠ্যপুস্তক নিয়ে চুরি হয়েছে, এবং সেই পাঠ্যপুস্তকের চুরি ধরা পড়েছে, তো বা ধরা না পড়লে অভিযোগ উত্থাপিত হয়েছে। এবং এই গাজী সালাউদ্দিন তানভীর এবং এই যে অর্থ উপার্জনের যে বাধা সৃষ্টি করেছেন এই শিক্ষা উপদেষ্টা, নতুন শিক্ষা উপদেষ্টা এসে, সেই ক্ষোভ তো রয়ে গিয়েছে অনেকের মনে হচ্ছে। আমি কথাগুলো খুব পরিষ্কার ভাবে বলতে চাই, চৌর্যবৃত্তিতে বাধা দিলেই যিনি বাধা দিচ্ছেন তিনি খারাপ হয়ে যাচ্ছেন, এবং এইটা হচ্ছে তার একটা নমুনা। এখন স্বাস্থ্য উপদেষ্টা কেন বলেন তো? স্বাস্থ্য উপদেষ্টা এখানে 3টা চোর নিয়োগ দেওয়া হয়েছিল, তার মধ্যে 2টা চোর কোন সরিয়ে দিয়েছেন, ফলে স্বাস্থ্য উপদেষ্টা আসলে ভালো না। আমি কিন্তু স্বাস্থ্য উপদেষ্টাকে প্রথম দিন থেকে সমালোচনা করি, কারণ তিনি এই কাজের জন্য উপযুক্ত না। এবং এই সমালোচনা আমি করেছি যে উনি নিজে বেছে 3টা চোর নিয়ে এসেছিলেন, তার মধ্যে 2টা উনি সরাতে বাধ্য হয়েছেন। কিন্তু আপনি কি মনে হয় ওই 2জনকে সরিয়ে দিয়েছে, অতএব এখন তাকেও সরতে হবে? আপনি যদি চোর সরান তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আপনি চোরদের সাথে সহাবস্থান করতে পারলে আপনি ভালো, আপনি ঠোকায় করে টাকা নিতে পারলে আপনি ভালো, এবং ঠোকায় করে টাকাকে যদি আপনি ডোনেশন বলেন, ঠোকায় করে টাকা না হচ্ছে আপনি যদি ক্রাউড ফান্ডিং বলেন, যেমন আপনি যদি মবকে প্রেশার গ্রুপ বলেন, তাহলে কিন্তু আপনি ভালো। মানে আপনি বলছেন গাজী সালাউদ্দিন তানভীর তো এনসিপি যাকে কারণ দর্শানো নোটিশ দিয়ে দিতে বাধ্য হলো, যদিও সেই কারণ দর্শানো দিয়েছিল, কি কারণ দেখিয়েছে আপনি বলেন তো? এতদিন পর্যন্ত তারা যতগুলি কারণ দর্শানো নোটিশ দিয়েছে, যাদেরকে দিয়েছে তারা কি কারণ দোষ দিয়েছে, কি কারণে তারা এগুলো করেছে বা করে নাই? তারা যদি আত্মপক্ষ সমর্থন করে, বলে যে আমরা করি নাই, সেটাও তো তারা বলবে যুক্তি দিয়ে। আপনি কি উত্তরগুলি কোথাও পেয়েছেন? আর এটাও সত্যি কথা যে আপনি এই যে আপনি বলছেন যে কে সরে গিয়েছে, এটা যার বলার কথা সেটা না বলে আরেকজন এসে বলছেন, এবং একটা পাওয়ার ভ্যাকিউম আমি বলবো না, আমি বলবো যে একটা মাল্টিপল সেন্টার অফ গ্র্যাভিটি তৈরি হয়েছে এই পাওয়ারের মধ্যে, যেখানে একাধিক জায়গাতে একাধিক লোক এমন আচরণ করছেন যে বড়রা বিব্রত হচ্ছে। হ্যাঁ, এবং এই বিব্রত হওয়াটাকে তারা প্রকাশও করতে পারছেন না, কারণ একসময় তারা এইগুলাকে বলেছেন যে এইগুলা সেলিব্রেশন, এইগুলা হচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ, এগুলো হচ্ছে দীর্ঘদিনের যে বঞ্চনা, যে অত্যাচার, নির্যাতন, এগুলো হচ্ছে তার একটি প্রতিক্রিয়া। কিন্তু যখন তারা নিজের আটকে গেলেন 8 ঘন্টা 9 ঘন্টার জন্য, তখন তাদের মনে হলো না যে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ, তখন তাদের মনে হলো না যে এটাও সেই বঞ্চনা, সেই সবকিছুর কীর্তি। আপনি দেখবেন যখন সমালোচনাটা শুরু হয়েছে, সমালোচনায় বারবার বলা হচ্ছে পুরান প্লেনকে কিনে রেখে দিয়েছে। তো ভালো কথা, পুরানো প্লেন নাকি কেনা হয়েছিল। আমি এইটা নিয়ে কোনো ডিফেন্ড করতে চাচ্ছি না, কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে বাংলাদেশে এখন যা কিছু ঘটে সবকিছুর দায়িত্ব হচ্ছে আগের সরকারের। এখন ওনারা যখন চলে যাবেন, এখন যা কিছু ঘটছে সবকিছুর দায়িত্ব কিন্তু হবে তাদের, এবং তারা এই প্রক্রিয়াটাকে অব্যাহত রেখেছেন। মানে তথ্য বোমা ফাটিয়েছেন কিছুক্ষণ আগে, মানে সেটা সম্পর্কে একটু কথা বলি। এই যে আপনি বলছেন শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবকে সরে যেতে হবে কারণ গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের দুর্নীতির তথ্য ফাঁস হয়েছে। মানে এ হচ্ছে সেই ব্যক্তি এনসিপির যার বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ দেওয়া হলো যে পাঠ্যপুস্তক ছাপানোর কাজে কাগজের কমিশনে তিনি 300 না 400 কোটি টাকা বানিয়েছেন। ইনকিলাব সেই রিপোর্ট করার পর তো তার কথা আমরা সকলে জানলাম। তো আমার প্রশ্ন, অধ্যাপক সিআর আবরার এসে তাকে বাধাগ্রস্ত করছেন, কিন্তু এর আগের শিক্ষা উপদেষ্টা প্রথমে ওয়াহিদুদ্দিন স্যার পদত্যাগ করে চলে গিয়েছিলেন। তার মানে ওয়াহিদুদ্দিন মাহমুদ প্রথম বাধা সৃষ্টি করেছিলেন বলে তাকে সরতে হলো? না, উনি বুঝেনি নাই। আপনি যদি আমার কাছ থেকে শোনেন, আমার যেটা অ্যাসেসমেন্ট, এটা কোনো তথ্য না, আমি কিন্তু এটাও তথ্য হিসেবে বলি না, এটা আমার অ্যাসেসমেন্ট, আমার ধারণা
সেটা হচ্ছে ওয়াহিদুদ্দিন স্যার বিব্রত হয়ে ছেড়ে দিয়েছেন, কারণ উনি নিয়ন্ত্রণ করতে পারছিলেন না এটাকে। এবং তারপরে যখন আবরার স্যার আসলেন, আবরার স্যার এসে ব্যবস্থা নিয়েছেন বলে তাদেরকে সরে যেতে হয়েছে। তিনি কারো যাতে কেউ বিব্রত না হয় সেরকম একটা ব্যবস্থা নিয়েছেন। কারণ এই লোকটা আসলে অফিসিয়ালি ওখানে কিছু করতো না, আনঅফিসিয়ালি ঢুকে এরা এগুলা করেছে। ওরা কিন্তু কোনো পদে ছিল না, ওরা এখানে ঢুকে পড়েছে টেক্সট বোর্ডের মধ্যে, ঢুকে বিভিন্ন চেয়ারে বসতো, চেয়ারম্যানের চেয়ারের মধ্যে বসে পড়তো, বিভিন্ন জনকে নির্দেশনা দিত, তাদের কথায় সবকিছু চলবে। উনি একা ছিল না, ওখানে আরো কয়েকজন ছিল। দোষ বেশি হয়েছে সালাউদ্দিনের, কিন্তু সাথে আরো লোকজন ছিল, তারা ঢুকে পড়েছিল। তো এরা ঢুকে এইগুলা করেছে। এটা করার পরে যখন তাদেরকে বেরিয়ে যেতে হয়েছে, মুখ বাঁচানোর জন্য একটা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু কয় মাস চলে গেছে, এই কারণ দর্শানোর নোটিশের উত্তর কি হয়েছে এবং তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে না, সে কি বহিষ্কৃত হয়েছে, সাময়িক বহিষ্কৃত হয়েছে, অথবা তার কোনো দোষ নাই, এটা কিন্তু তারা বলে নাই। আপনি দেখবেন এই জায়গাতে বিএনপি অনেক ভালো, বিএনপি কিন্তু বহিষ্কার করে দিচ্ছে। তারপর বলছে বিচার, মানে কেউ যদি 300-400 কোটি টাকার দুর্নীতি করে থাকে তার বিরুদ্ধে তো সরকারেরও না দলীয় না, সরকার তো ব্যবস্থা নিবেই, কিন্তু দল হিসেবেও ধরেন এনসিপি তো বিএনপি ভালো কাজ করছে, কারণ বিএনপি তাদেরকে বহিষ্কার করে দিচ্ছে যে তুমি আইন ফেস করে আসো, যদি তুমি ঠিক হও তাহলে আবার নিয়ে নিবো, আর না হলে তুমি আজীবনের জন্য বের হয়ে যাও। কিন্তু এনসিপি মজার ব্যাপার হচ্ছে তারা একটা সুন্দর কাগজ ধরিয়ে দেয়, সেখানে অত্যন্ত সুন্দর ভাষায় লেখা থাকে, আপনি এই কারণ দেখাবেন, ওই কারণ দেখাবেন, তারপরে তারা ভুলে যায় এবং সে ধরেন ওই কারণ দর্শনের উপরে পিএইচডি করতে থাকে, যাকে তারা কারণ দর্শনের নোটিশ দিয়েছে। আপনি আরো লক্ষ্য করলে দেখবেন আরেক এপিএস না কে যেন তার বউকে চাকরি দিয়েছিল, অস্বীকার করেছিল যে তার বউ নগদের চাকরি পেতেই পারে, এখানে কোনো তদবিরের ব্যাপার নাই। তারপরে যখন মানে সমালোচনা এবং সত্যি কথার চাপে যখন এই বিষয়টি মেনে নিতে বাধ্য হচ্ছেন, আরেকজন ভদ্রলোক বলেন আমি তাকে আচ্ছা করে বকে দিয়েছি। তো ওনারা নিজেদের লোককে আচ্ছা করে বকে দেন, আর যাকে পছন্দ হয় না তাকে ট্যাগ করেন, তাকে বলেন দোষর, তাকে বলেন এনেবলার, তাকে বলেন ফ্যাসিস্ট। নিজের বিপরীতে গেলে সব হচ্ছে দোষর আর এনেবলার আর ফ্যাসিস্ট, আর তাদের পক্ষের লোক অপরাধ করলে বলে আমি আচ্ছা করে বকে দিয়েছি। এই স্বাস্থ্য উপদেষ্টার প্রসঙ্গে যদি ফিরি, এক হচ্ছে মানে তার তো প্রধানতম যোগ্যতা, মানে হাসনাত আব্দুল্লাহ তো বলেছেনই এখন এত মাস পরে যে ডক্টর ইউনূসের ভাই ব্রাদার কোটায় স্বাস্থ্য উপদেষ্টা চাকরি পেয়েছেন এবং তার রোজগার সেই জন্য হারাম হবে। ধরুন এপ্রিল মাসের শেষে যখন তার এপিএস দের এসব কর্মকাণ্ড প্রকাশিত হলো, তখন আমি মানে আমার নবনীতা চৌধুরীর বয়ানও তৈরি করেছিলাম যে এটা কি হচ্ছে, এবং ডক্টর ইউনূসের ভাই ব্রাদার হওয়া ছাড়া বা উনার কোটা ছাড়া মেধা না, মানে কোটা না মেধা, তো এটা তো অবশ্যই ডক্টর ইউনূস কোটা। কিন্তু এই যে হাসনাত আব্দুল্লাহ মুখ খুললেন এখন স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে, আপনি বলছেন দুজনের চাকরি গেছে, উনার এখনো আরেকজন আছে, সেই বিষয়টা একটু শুনতে চাই। আর তিনজনকে চাকরি দিয়েছিলেন, আমরা তো যে এপিএস রা দুর্নীতি করছেন মানে মন্ত্রীরা দুর্নীতি করছেন। হ্যাঁ, মানে তো এখন কি এপিএস দুর্নীতি করছেন কিন্তু ডাক্তার নূরজাহান বেগম করছেন না, এপিএস দুর্নীতি করছেন কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া দুর্নীতি করছেন না, আর যিনি ভাই ব্রাদার কোটায় চাকরি দিলেন তিনি দুর্নীতি করছেন না? না, প্রথম বিষয়ে আপনি যেটা বলেছেন যে তিনজন করে চাকরি দিয়েছিলেন 10ম গ্রেডে, এটা হচ্ছে ব্যক্তিগত প্রিভিলেজ কোটা। মানে কোন উপদেষ্টা বা কোন মন্ত্রী যদি মনে করেন যে তার ব্যক্তিগত সহকারী দরকার আছে তার কাজে কর্মে, তাহলে তিনি 10ম গ্রেডে চাকরি দিতে পারেন। এটা আসলে দ্বিতীয় শ্রেণীর চাকরি, প্রথম শ্রেণীর চাকরি না। হ্যাঁ, তো 10ম গ্রেডে চাকরি দিয়েছেন এবং সেই চাকরিতে এটা চুক্তিভিত্তিক চাকরি, সেখানে লেখা থাকে যে উপদেষ্টার মেয়াদ অথবা উপদেষ্টার ইচ্ছা, এই দুইটা পর্যন্ত তাদের চাকরির মেয়াদ। অর্থাৎ উপদেষ্টা যদি তাদেরকে বরখাস্ত না করেন তাহলে যতদিন উপদেষ্টা থাকবেন তারা থাকবে, আর এর আগে উপদেষ্টা চাইলে তাকে বরখাস্ত করতে পারে। উনি তিনজনকে এনেছিলেন, দুইজনের বিরুদ্ধে অভিযোগ এসেছে, দুইজনকে সরিয়েছেন, আরেকজন হয়তো ভালো, তার বিরুদ্ধে অভিযোগ নাই, তাকে রেখেছেন। কিন্তু সমস্যা যেটি, সেটা হচ্ছে উনি নিজেই আসলে এই পদের জন্য শুরু থেকে উপযুক্ত ছিলেন না। উনি যখন প্রথম নির্বাচিত হয়েছেন, যেদিন এই উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে, শপথ নেওয়ার আগেই আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেটা ফেসবুকে দিয়েছিলাম যে এই যে উপদেষ্টা, এইটা হচ্ছে সবচেয়ে ভুল সিদ্ধান্ত, এই ভদ্র মহিলা এই স্বাস্থ্য মন্ত্রণালয় চালাতে পারবে না। কারণ আমি দীর্ঘ সময় ধরে এই স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যের ভুল ত্রুটি, স্বাস্থ্যের সমস্যা, এগুলা নিয়ে প্রচুর কাজ করেছি ব্যক্তির উৎসাহে। কারণ আমি যেহেতু চিকিৎসক এবং এই খারাপ স্বাস্থ্য ব্যবস্থার একজন ভিকটিম, চাকরি করতে গিয়ে ভিকটিম হয়েছি, হাসপাতালে গিয়ে ভিকটিম হয়েছি, রোগী হিসেবে ভিকটিম হয়েছি। ফলে এই স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে ক্ষতি করে মানুষের, এটা আমি জানি, এবং এটার মধ্যে যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি সেটাও জানি। আমি এটা কিন্তু তখনই বলেছিলাম এটা সবচেয়ে ভুল, এবং সেই কথা যে এত বছর পরে এসে হাসনাত আব্দুল্লাহ বলছেন, এতে করে আমার মনে হচ্ছে যে আজকে যেটা বলছি ওটা 1 বছর পরে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো উনি প্রথম হলো এইটা করেছেন, ব্যক্তিগত ভৃত্য কোটা আমি নাম দিয়েছি, ভৃত্য কোটায় 3জনকে এনেছিল, 2টা চোর বেরিয়েছে। তার মানে ওনার নিজের সিদ্ধান্ত গ্রহণের মধ্যে 66% এরর। উনি মানুষ বাঁচতে গেলে 2টা চোর বাঁচেন, একটা ভালোর বিপরীতে। তারপরে হচ্ছে উনি নিজে এসেছেন কোটায়, এটা আবার আজকে হাসনাত আব্দুল্লাহ স্বীকার করেছেন যে এটা ইউনূস সাহেবের কোটা। তার মানে এই যে উপদেষ্টা পরিষদ, সেটা তারা কোটায় তৈরি করেছেন।
প্রধান উপদেষ্টারা যেমন কোটা আছে, নিশ্চয়ই এনসিপি যারা এখন করেন তাদেরও কোটা ছিল। তাহলে এই কোটায় কোটায় তারা এটাকে সাজিয়েছেন, তারা নিজেদের লোকজনকে যেটা করেছেন, তারা আসলে সব জায়গাতে উপযুক্ত লোক খোঁজেন নাই, ভাই বেরাদর খুঁজেছেন। এবং ভাই বেরাদর খুঁজে তারা বিভিন্ন জায়গায় তাদেরকে বসিয়ে দিয়েছেন, এবং বসিয়ে দিয়ে আজকে এতদিন পরে এসে তারা সমালোচনা করতে শুরু করেছেন। প্রথম সমালোচনা তো নিজেদেরই করা উচিত, যে আপনারা যখন এই সরকারটা তৈরি করলেন তখন আপনারা এদেরকে কি কারণে কি যোগ্যতায় বেছে নিয়েছিলেন। আজকে 1 বছর পরে এসে তাদের বিরুদ্ধে আপনারা আবার বিষোদ্গার করেন, পদত্যাগ করেন, এর মানে কি? এটাকে হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো, তুমি বাঁচাও তুমি মারো, এটা কি সেরকম ব্যাপার যে ওনাদের ইচ্ছা হয় ওনারা বসান, ওনাদের ইচ্ছা ওনারা সরান? ওনারা বুঝেন না কে উপযুক্ত আর কে অনুপযুক্ত, ওনারা বুঝেন না কোন সিদ্ধান্ত ঠিক আর কোনটা ভুল। এই স্বাস্থ্য উপদেষ্টা প্রথম যখন জয়েন করলেন, করেই তিনি ডিজি পদে পরিবর্তন আনার চেষ্টা করলেন। যাকে ডিজি বানালেন তাকে উনি একদিনের জন্য চেয়ারে বসাতে পারেন না, ওনার কথা শুনে নাই। ওইখানে ডিজি বসিয়ে দিয়েছে বিএনপি এবং জামাত সমর্থিত লোকেরা, তারা গিয়ে তাদের লোকজনকে ওখানে নিয়োগ দিয়ে তাকে দিয়ে সই করিয়ে দিচ্ছে। তারপরে তিনি কি করলেন? তারপরে তিনি রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন জায়গাতে যেখানে ডাক্তাররা আছেন এবং বিভিন্ন জায়গাতে হাসপাতাল আছে, সেই সব জায়গাতে তিনি নিয়োগ দিলেন এবং বিভিন্ন লোককে ঢুকিয়ে দিলেন। যারা ঢুকলো তারা ডাক্তার হিসেবে যারা গেল ওইখানে সব হচ্ছে এবং কোটার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে না। এবং আপনি যদি রেড ক্রিসেন্টে যান, রেড ক্রিসেন্ট যদিও স্বেচ্ছাসেবী সংস্থা, আপনি যদি সেখানে যান তাহলে দেখবেন ওইখানে কিছু ডাক্তার প্রবেশ করেছেন যারা কিনা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। সেইটার বিরুদ্ধে কথা তুলেছেন আরেকজন ডাক্তার, যিনি রেড ক্রিসেন্টের বোর্ডে আছেন, প্রফেসর ইমরান বিন ইউনূস। উনি অত্যন্ত একজন শ্রদ্ধেয় এবং জ্যেষ্ঠ চিকিৎসক। ওনারা একটা স্বাস্থ্য সংস্কার কমিশন করেছেন। সেই স্বাস্থ্য সংস্কার কমিশনের মধ্যে যাকে চেয়ারম্যান করেছেন তিনি বার্ডেনে আমি বলবো অসংখ্য দুর্নীতির অভিযোগ আছে। তার নিজের ছেলে এবং ছেলের বউ বার্ডেনে বসে তিনি যখন ওইটা চালান, নিজের ছেলের বউ বার্ডেনের মধ্যে ব্যবসা করে, টোটাল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এবং শুধু তাই না, 10 কোটি টাকার উপর ওষুধ কোম্পানির সঙ্গে বাকি করে কোম্পানি বন্ধ করে দিয়ে বার্ডেনের ফার্মেসি নতুন আরেকটি কোম্পানির নামে লিজ করা হয়েছে, যেটাও কিনা তার ছেলে আর ছেলের বউ। ওইখানে বসে তার ছেলের বউ গ্লুকোমিটার বিক্রি করে, একটা বই বিক্রি করে বার্ডেমের যারা রোগী তাদের কাছে, এবং সেইখানে একটা ন্যাশনাল ডায়াবেটিক রেজিস্ট্রি বানাচ্ছে এই কথা বলে 150 টাকা নিয়ে ফেলে। 300 টাকা দিয়ে বই বেচে, যে বইটার ছাপার খরচ বড় যে 50 টাকা, এবং সেইটাকে 300 টাকা দিয়ে বিক্রি করে 150 টাকা নিয়ে ফেলে। এই যে অসদাচরণ তারা করেন, এই স্বাস্থ্য সংস্কার কমিশনের চেয়ারম্যান বানানো হয়েছে তাকে। এবং শুধু তাই না, এই চেয়ারম্যান কমিশনের মধ্যে রিপোর্ট করেছেন এইরকম ফি ভাগাভাগি করা যাবে না, রিপ্রেজেন্টেটিভের সঙ্গে দেখা করা যাবে না, ডাক্তাররা ঔষধ কোম্পানির সঙ্গে কোনো ডিল করতে পারবে না। এই কথাগুলি উনি যখন স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্টের মধ্যে লিখছেন, তখনই তার স্বাক্ষরিত চিঠি দিয়ে তিনি চাঁদা দাবি করেছেন তার যে সোসাইটি আছে সেই সোসাইটির কনফারেন্সের জন্য ওষুধ কোম্পানিটা। একদিকে তিনি সংস্কার কমিশনের রিপোর্ট বানাচ্ছেন যে এইসব ওষুধ কোম্পানির কাছে টাকা পয়সা নেওয়া যাবে না, ওষুধ কোম্পানির কোনো স্পন্সর নেওয়া যাবে না, এই যে ছোট ছোট রিপ্রেজেন্টেটিভ কলম পেন্সিল দেয় এগুলো দেওয়া যাবে না ডাক্তারদেরকে। কিন্তু ওই একই সময় তিনি ওষুধ কোম্পানির 10 কোটি টাকা আটকে রেখে ডায়াবেটিক সমিতিতে একটা কনফারেন্সের জন্য ওষুধ কোম্পানিকে চিঠি লিখছেন যে তারা যেন 20-30 লক্ষ টাকা করে স্পন্সরশিপ দেয়। আপনি বুঝতে পারেন যে তারা আসলে কাদেরকে দিয়ে সংস্কার করানোর চেষ্টা করছেন এবং কাদেরকে দিয়ে সংস্কার কমিশন করাচ্ছেন। এই সংস্কার কমিশন, স্বাস্থ্য সংস্কার কমিশন যে করেছেন এই উপদেষ্টা, উনি নিজে এই রিপোর্টটা ভালো করে পড়েন নাই। আপনি জেনে অবাক হবেন, ওই রিপোর্টে 500 উপর যোগ্যতা নাই, শুধু উনার যোগ্যতা নাই, উনি পড়েন নাই, সেখানে কি মানে বা উনার বেতনটা হারাম হচ্ছে না কারণ উনি কাজ করছেন না, এইটুকু বলাই কি যথেষ্ট? কাজ উনি করেছেন। সরকারি চাকরির বিধিমালায় আপনি যদি জান আর আসেন, তাইলে আপনি কিছু যদি নাও করেন, কোনো অন্যায় না করলে সরকারি চাকরির বিধিমালায় সকালবেলা আঙ্গুল দিলে বিকালবেলা আঙ্গুল দিয়ে বের হয়ে গেলে আপনি বেতন পাবেন। বেতন আটকায় না। এই যে ভাই ব্রাদার কোটায়, ডক্টর ইউনূস ভাই ব্রাদার কোটায় এতজনকে নিয়োগ দিলেন কেন? উপদেষ্টা পদে তো তিনি আছেনই, প্রথম থেকে বলা হচ্ছে এটা একটা এনজিও সরকার। তারপরে দেখুন অনেক বিশেষ সহকারী, আমি নিশ্চিত তাদের কাউকে হাসনাত আব্দুল্লাহ চিনতেন না, মানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে যাদেরকে উড়িয়ে আনা হয়েছে বিদেশ থেকে, কিংবা প্রধান উপদেষ্টার দপ্তরে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক পদে যে সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়ে গেলেন ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ, মানে এবং তার ভাতিজা, আপন ভাতিজা আছেন প্রেস উইং এ। মানে এই যে ভাই ব্রাদার এবং আত্মীয় স্বজন দিয়ে তিনি যে উপদেষ্টা পরিষদ গঠন করলেন, হাসনাত আব্দুল্লাহরা হঠাৎ কেন এই বিষয়ে এতদিন বাদে মুখ খুললো সেটা যেমন একটা প্রশ্ন, তেমনি তারা যখন এসব লুটপাট করতে দিচ্ছেন তখন ডক্টর ইউনূস কিভাবে দায় এড়ান সেটাও তো প্রশ্ন। আমি ওনাকে খুব একটা এই বিষয়ে দায়িত্ব দেই না, এই জন্য যে উনি তো বাংলাদেশে আসলে খুব বেশি কাজ করেন না। উনি তার বিগত যে সময় তিনি যখন গ্রামীণ ব্যাংক তৈরি করেছেন বা গ্রামীণ ফোন বা অন্যান্য প্রতিষ্ঠান তৈরি করেছেন, আপনি দেখবেন যে তিনি পুরো সময় বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে কোনো কাজ করেন না। উনি একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন, সেই প্রতিষ্ঠানে যাদেরকে চাকরি দিয়েছেন তারা ঋণ দিয়েছে, ঋণ আদায় করেছে, অধিক ঋণ আদায়ের যে পার্সেন্টেজ সেটা মেনটেন করেছে, কিছু স্ট্যাটিস্টিক্স তারা অর্জন করেছেন। ডক্টর ইউনূস কিন্তু বিদেশিদের সঙ্গে সময় কাটিয়েছেন, বিরাট সময়। উনি ড্যাননের মালিকের সঙ্গে দেখা করেছেন, উনি ভিওলার সাথে দেখা করেছেন, উনি এই যে ইউনিক্লো, জাপানিজ কোটিপতি ইউনিক্লোর মালিক, তাদের সঙ্গে উনি কথা বলেছেন। উনি সারা দুনিয়াতে ঘুরেছেন। উনি আমার ধারণা যে আমেরিকাতে যত লোককে চিনেন বাংলাদেশে তত লোককে চিনেন না। উনি হোয়াইট হাউসের স্টাফদেরকে যত চিনেন উনি বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের ততটা চিনেন না। এটা তার কোনো দোষ না, এটা তিনি যেখানে কাজ করবেন উনি তো সেটাই চিনবেন। উনি যাদেরকে নিয়ে কাজ করেছেন তারা সবাই ভিআইপি, ভিভিআইপি। তারা
কোথাও যেতে হলে রাস্তা তো বন্ধ হয়, আকাশপথ বন্ধ হয়ে যায়। যেমন আমেরিকান প্রেসিডেন্ট, কোথাও গেলে তো আপনি জানেন যে আকাশপথ পর্যন্ত বন্ধ হইতে থাকে। তো উনি তাদের সাথে কাজ করেছেন। এখন ওনাকে আমরা যখন এখানে প্রবেশ করিয়ে দিয়েছি, উনি যাদেরকে চিনেন তাদেরকেই নিচ্ছে। উনি ভেবেছেন যে এদেরকে তো আমি চিনি, এরা আমাকে ভালো সহায়তা করেছে, তাহলে এইখানে বসিয়ে দিলে এইখানেও ভালো সহায়তা করবে। এইটা আসলে মানে ওনার এরকম সীমাবদ্ধতা। সমানের মানুষজনকেই তাহলে উনি উড়িয়ে এনেছেন আপনার মনে হচ্ছে গত এটা ওনার সীমাবদ্ধতা, এইটা ওনার এত বছরের সীমাবদ্ধতা। ধরেন একটা লোক যে বাংলাদেশে কাজ করেছে, পুরো সময় বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ইন্টারাকশন হয়েছে, সেরকম একজন লোক যদি হয় তাহলে তিনি বাংলাদেশের মানুষকে যত চিনবেন, তিনি তো সেটা চিনবেন না। এবং উনি তখন বিশ্বাস করেছেন বা আস্থা স্থাপন করেছেন যাদের উপরে, যারা তাকে পরামর্শ দিয়েছেন তারাও তাকে সঠিক পরামর্শ দেন নাই বা সঠিক লোকটাকে বেছে নিতে দেন নাই। আমার ধারণা তারাও তাকে এমন সব নাম প্রস্তাব করেছেন, তারা আবার তাদের ভাই বেরাদর নাকি, মানে ভাই বেরাদর, তোষ্য ভাই বেরাদর, তোষ্য ভাই বেরাদর, এইভাবে নিয়োগ হয়েছে। এবং হবার ফলে এই ঝামেলাটা হয়েছে। এবং এই ঝামেলাটা যে হয়েছে, এটা কিন্তু এই যে উপদেষ্টারাও বলেছেন। আপনি দেখবেন যে একজন উপদেষ্টা তার বক্তব্যে বা তার লেখার মধ্যে বলেছেন যে হাসনাত এবং সার্জিস গাড়িতে করে ক্যান্টনমেন্টে চলে যাচ্ছিল, আমরা মাঝপথে তাকে নামিয়ে নিলাম। তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওই সময় যে ঘটনাগুলি ঘটছে, সেই ঘটনাগুলি ঘটার মধ্যে এক ধরনের এরকম তাড়াহুড়া এবং এক ধরনের আরেকটু পরিষ্কার করে বলেন, মানে কোন সময় মানে হাসনাত যখন সরকার গঠন হবে, সেনাবাহিনীর গাড়িতে করে হাসনাত সার্জিস চলে যাচ্ছিলেন সেই মিটিং এ, যে মাঝপথে তাদেরকে নেমে যেতে বলেন আরেক উপদেষ্টা, যিনি উপদেষ্টা হয়েছেন। তো তাদেরকে নামিয়ে নেন এই জন্য যে এইভাবে আসলে ব্যাপারটা হতে পারে না, কে হবে কি হবে না হবে এটা তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তারপরে যাবে, এরকম একটা ব্যাপার আমি শুনেছিলাম যতদূর মনে পড়ে ফেসবুকে। তো তার মানে কি, তার মানে এই যে কোটা নির্ধারণী প্রক্রিয়া সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছিল, যে কার কোটায় কতজন যাবেন, কেউ যদি আগেই গিয়ে বসে পড়ে যাতে বসতে না পারে, তাদের মধ্যে থেকে কারা যাবেন এইটা যেন আগে ঠিক করে তারপরে যায়, সাজোয়া গাড়িতে চলে না যায়। সাজোয়া গাড়িতে কিন্তু এই প্রথম চলে নাই সার্জিস আর হাসনাত, এই গোপালগঞ্জে তার আগেও চলছে। ওই দিন চলেছিল যখন তারা ইয়েতে যাচ্ছিল, সেনাপ্রধানের ডাকে মিটিং এ যাচ্ছিল। তো হ্যাঁ, তো এই ব্যাপারগুলি কিন্তু শুরুতেই ঘটেছে, যে তারা ওইখানে গিয়েছিলেন এবং তারা চাপও দিয়েছিলেন। এবং তারা কিন্তু এটাও বলেছেন যে সেনাপ্রধান নাকি বুকের মধ্যে পাথর বেঁধে রাজি হয়েছিলেন ডক্টর ইউনূসকে করতে, মানে এই অভিযোগগুলি কিন্তু তারা করেছেন। তার মানে তারা নানান ভাবে স্বীকার করে নিয়েছেন যে তারা প্রভাবিত করেছেন এই পুরো ব্যাপারটাকে। তো যারা এই পুরো সরকার গঠন প্রক্রিয়াটাকে প্রভাবিত করেছেন, তারা যদি এখন এই সরকারের বিভিন্ন কোনায় কোনায় ব্যর্থদেরকে আবিষ্কার করতে শুরু করেন, এই ব্যর্থতার দায় দায়িত্ব তো তাদেরকে নিতে হবে। এতে কি ডক্টর ইউনূসের সামনে কোনো বিপদ দেখছেন কিনা, মানে তারাই নিয়োগকারী? এবং হাসনাত আব্দুল্লাহর আগে আমি আসলে জাতীয় নাগরিক পার্টির কাউকে ডক্টর ইউনূসের নাম করে কোনো অভিযোগ আনতে শুনিনি। এবং হাসনাত আব্দুল্লাহ তো আসলে ব্যাপক প্রভাবশালী, কারণ তিনি যেখানে যাকে বসাতে চেয়েছেন তাই হয়েছে। আপনি তো 5ই আগস্টে তারাই সরকার গঠন করছিলেন সেটাও বলছিলেন। তো এই অবস্থায় মানে ডক্টর ইউনূসের পছন্দের অভিযোগে কোনো সমস্যা দেখছেন কিনা, মানে এবং এতদিন পরে কেন? আমি আপনাকে এই জায়গার এই প্রবণতাটা তৈরি হওয়ার একটা অ্যাসেসমেন্ট বলি। আবার এগুলো কোনোটাই কিন্তু কোনো তথ্য না, এগুলো হচ্ছে আমার একটা বিশ্লেষণ। সেই বিশ্লেষণটা হচ্ছে ডক্টর ইউনূসের কাছ থেকে নানান ধরনের এই কঠোর ব্যবস্থা তারা নিতে পারার পরেও আরো কঠোর ব্যবস্থা তারা নেওয়াতে পারছেন না বলে তারা ধারণা করছেন যে যদি আরেকটা সরকার তৈরি করা যায়, অথবা ধরেন নিচের দিকে বহু মানুষকে বদলে দিয়ে আরো কঠোর এবং আরো নির্মম একটি সরকার তৈরি করা যায়, তাতে করে এনসিপি বা বিপ্লবের একটা পক্ষ তাদের প্রতিপক্ষকে দমন করতে পারবে আরো কঠিন ভাবে, এবং সেই কঠিন দমনকারী কাউকে তারা সেখানে দেখতে চাচ্ছেন। সেই জন্য তারা এখন এই ধোয়া তুলেছেন যে তাদেরই নিয়োগকৃত বাংলাদেশের শ্রেষ্ঠ জ্ঞানী একজন ব্যক্তি, তাদেরকে তাদের পছন্দ হচ্ছে না। পছন্দ না হওয়ার কারণ হচ্ছে তারা শুধু ওই একটা জায়গাতে গোলাগুলিতে সন্তুষ্ট হচ্ছেন না, তারা আশা করছেন যে আরো জায়গায় জায়গায় গোলাগুলি করে তাদেরকে সমর্থন করা হবে। আমি এটা আমার বিশ্লেষণ, এবং এটা আসলে এইভাবে গোপালগঞ্জের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেনাবাহিনী যা করেছে এটা যথেষ্ট হয়নি, মানে আরো কঠোরতা তারা আশা করছেন। হ্যাঁ, মানে তারা তাদের ভাষণ বা তাদের কাজে কর্মে যে ধরনের উগ্রতা আপনি দেখতে পান, তারা ওইরকম উগ্র লোকদেরকে চাইতে শুরু করেছে, যাতে যখন তখন যে কাউকে, যেমন ধরেন তারা মব এই শব্দটাকে স্বীকারই করতে চায় না। তাহলে মবের শাসন আরো ভালো করে কায়েম করা দরকার, তো বুঝতে পারছেন? ফলে সহজে হচ্ছে না, এটা মবের পক্ষে প্রেশার গ্রুপ। তো আমি যদি আবার বিদেশ যাই, আপনার কথাতেই এটা মনে হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য কিন্তু ওই যে 4 দল মিলে যখন যমুনায় মঙ্গলবার ডক্টর ইউনূসের সাথে বসলেন, তারপর তিনি বলেছেন যে জাতীয় সরকার গঠনের নাকি এখনই দ্রুত একটা জাতীয় সরকার গঠন করা দরকার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের জন্য, কারণ এই উপদেষ্টা পরিষদ পারছে না। আপনিও সেটা বললেন যে একটা নতুন ধরনের মানে উপদেষ্টাদের মধ্যে একটা পরিবর্তন এনে নতুন কিছু গঠনের চেষ্টা হচ্ছে কিনা। এবং সরকার যে একটা চাপে আছে, দেখেন গত জুলাই আগস্টে মনে থাকবে আপনার যে বাংলাদেশ টেলিভিশন, তারপর সেতু
ভবন, মেট্রো রেলের মানে আমাদের মেট্রো রেলের স্টেশন এসব যখন ক্ষতিগ্রস্ত হলো, সাবেক প্রধানমন্ত্রী যখন তা পরিদর্শনে গেলেন, তখন অভিযোগ উঠলো যে মানুষ মরেছে তাদের খোঁজ না নিয়ে উনি কেন অবকাঠামো পরিদর্শনে গেলেন। এখন আমাদের দুজন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আর ফাউজুল কবির খান দেখলাম গোপালগঞ্জ গেছেন এনসিপির যে মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে সেই মঞ্চ দেখতে। মানে উপদেষ্টারা তো তার মানে চাকরি রক্ষায় ভীষণ চাপে আছেন। মানে আপনার অ্যানালিসিস আমার খুব ঠিক মনে হচ্ছে তুষার ভাই। তারা নানান ধরনের চাপে আছেন, কারণ এই চাপটা তারা তৈরি করেছেন। এটা কেমন চাপ আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। একদল উপজাতি আছে আফ্রিকাতে, তারা গলার মধ্যে রিং পরে। এই রিং পড়তে 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 এমন অবস্থা হয় যে তাদের গলাটা একদম জিরাফের মতো লম্বা হয়ে যায়। তো ওনারা এই গত বছর থেকে এই পর্যন্ত নানান রিং পড়তে শুরু করেছেন। এই রিং পড়তে পড়তে তাদের এখন অবস্থা ওই লম্বা গলা হয়ে গিয়েছে। তারা এখন আর এটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। হয় তাদেরকে মেনে নিতে হবে, নয় তাদেরকে চলে যেতে হবে। এরকম একটা পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে অনেকেই কাজ করছে। এবং তারা যেহেতু আইনের মধ্যে না থেকে আবেগের মধ্যে থাকার চেষ্টা করেছেন, এই আবেগ কখনোই একটা অন্তর্বর্তী সরকারের জন্য ভালো কিছু এনে দিবে না। কারণ অন্তর্বর্তী সরকারের তো রাজনীতি নাই, অন্তর্বর্তী সরকারের তো কোনো চেতনা রাখার ব্যাপার নেই, অন্তর্বর্তী সরকার তো ইলেকশনে দাঁড়াবে না, অন্তর্বর্তী সরকারকে তো ভোট নিয়ে ফেরত আসতে হবে, আবার সেই চাপও নাই। ফলে অন্তর্বর্তী সরকারকে খুবই লজিক্যাল, খুবই নিউট্রাল এবং খুবই ফেয়ার জাজমেন্ট পলিসির মধ্যে থাকতে হয়। কিন্তু তারা শুরু থেকে নিউট্রালও না, ফেয়ারও না এবং লজিক্যালও না। এবং এই ইলজিক্যাল কাজকর্মের কারণে তারা আজকে এই সমস্যাগুলো ফেস করছেন। যেমন ধরেন, তারা বিভিন্ন সময় ব্যক্তি আক্রমণে নিজেদেরকে নিয়োজিত করেছেন। ব্যক্তিকে আক্রমণ করার কিছু নাই, ব্যক্তি অপরাধী, আপনি অপরাধের বিচার করবেন। কিন্তু আপনি যখন কোনো অপরাধীকে ব্যক্তি আক্রমণ করেন, তখন আপনি আসলে অপরাধীকে সুযোগ দেন এটা বলতে যে আমাকে কেন ব্যক্তি আক্রমণ করা হচ্ছে, আগে তো আমার অপরাধ প্রমাণিত হইতে হবে। তো তারা কিন্তু এগুলো করেছেন যত্রতত্র, যেখানে সেখানে। ভাষণের মধ্যে একাধিকবার এমন সব শব্দাদি ব্যবহার করেছেন যে শব্দগুলি আপত্তিকর। তাদের কাজে কর্মে এমন এক ধরনের কাজকর্ম করেছেন, মনে হয়েছে তারা পক্ষপাত করছে। তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে এমন ভাবে লোকজনকে ইনভলভ করেছেন, মনে হয়েছে যে একদল লোক সরকারে না থেকেও সরকারের অংশ। এবং এগুলা করতে গিয়ে তারা নিজেরাই নিজেদেরকে এক ধরনের দুর্বল, অস্থিতিশীল, সিদ্ধান্ত গ্রহণে অপারগ, ভুল সিদ্ধান্ত গ্রহণে সিদ্ধহস্ত, আজে বাজে কথা বলতে পছন্দকারী, এরকম একটা অবস্থা তারা তৈরি করেছেন। এবং এই বিষয়গুলিকে তারা কোনোভাবে ম্যানেজ করার চেষ্টা করেন নাই। যে কোনো সরকার যদি ক্ষমতায় থাকে তাদের সবকিছু ঠিক হবে এমন কোনো কথা নাই, কিন্তু ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে হয়। কোনো ক্ষেত্রে আমি মনে করি যে এক ধরনের মিডিয়া ম্যানেজমেন্ট করতে হয়। এগুলো সব দিকে তারা আমার মনে হয় যে দুর্বলতার পরিচয় দিয়েছে। সবচেয়ে দুর্বল হচ্ছে যিনি প্রেস সচিব, তিনি এমন কোনো বক্তব্য দিতে পারবেন না যে বক্তব্য পলিটিক্যালি এবং জার্নালিস্টিক্যালি ইনকারেক্ট, কিন্তু উনি এমন সব টার্ম শব্দ ব্যবহার করেন, শুনলে মনে হয় যে উনি এই মাত্র মিছিল বা জনসভা থেকে এসে ওখানে বসে পড়েছেন। এইটা অ্যাকসেপ্টেবল না, বিকজ হি ইজ রিপ্রেজেন্টিং আ পোস্ট, নট আ পার্টি অর নট আ গ্রুপ। উনি পোস্টে থাকা অবস্থায় ওনাকে খুবই নিউট্রাল আচরণ করতে হবে। অন্তত ওনার কথায়। এটা তো অভ্যুত্থান পরবর্তী সরকার, মানে তাদের যুক্তিটা হচ্ছে এটা অভ্যুত্থান পরবর্তী সরকার। অভ্যুত্থান কেন হয়েছিল? এই ছাত্ররা তাদের নিয়োগকারী। এবং মঙ্গলবারের চার দলের যে বৈঠকটার কথা আপনি একটু আগে উল্লেখ করেছিলেন, এরপর আর কথাটা বাড়ানো যায়নি, সেটাও যদি বিবেচনা করি, তার মানে তো সরকার বেছে নিচ্ছে যে সকল রাজনৈতিক দলের মধ্যে আবার কোন কোন রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ, এবং সেটার মধ্যে নিবন্ধন নাই। মানে তরুণদের দল এনসিপি কেন? কারণ এই সরকার তাদের সরকার। মানে এটা তো স্বাভাবিক নয় যে এই প্রেস সচিব, এই স্বাভাবিক না, স্বাভাবিক না। মনে করেন আমি আমার ভাতিজাকে ক্রিকেট খেলার দলে ঢুকিয়ে দিলাম, আমি হচ্ছে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। সেই জন্য কিছু ক্রিকেট খেলার নিয়ম বদল করে অন্য নিয়মে খেলবে যে আমি চেয়ারম্যানের ভাতিজা, আমি লুঙ্গি দিয়া বলার চাইলে এলবিডব্লিউ হবে না? আমার তো আপনার ভাতিজাকে ক্রিকেট বোর্ডে আপনি চেয়ারম্যান থাকা অবস্থায় যদি তার মানে সে যদি সবচেয়ে যোগ্য না হয়, তাহলে তাকে দলে ঢোকানো নিয়ে এই সমস্যা আছে। হ্যাঁ, তো প্রথমে আপনি ভাতিজাকে ঢুকিয়ে দিয়েছেন, তারপরে যদি ভাতিজা এরকম আচরণ করে যে আমি লুঙ্গি দিয়ে বল ঠেকাবো এবং এটা এলবিডব্লিউ না, লুঙ্গিতে লেগেছে, ক্রিকেট খেলায় লুঙ্গি দিয়ে বলার চাইলে কোনো নিয়ম নাই, আইনে এটা তো পারবে না। সেই রকম ঠিক একইভাবে যখন আপনি একটা পোস্টে বসে পড়েছেন, আপনি ভাতিজাকে ঢুকিয়ে দিল, আপনি ক্রিকেট খেলার আইন তো বদলাতে পারবেন না। তো এরকম পোস্টের যে ফেয়ারনেস, সেই ফেয়ারনেস আপনাকে মেনটেন করতে হবে। এটা একটা প্রোটোকল। এএফপিতে চাকরি করলে আপনি এএফপির যে প্রোটোকল এটা মেনটেন করতে হবে। আপনি যখন সরকারে বসে আছেন তখন আপনি এমন বক্তব্য দিতে পারবেন না যেটা শুনলে মনে হয় আপনি একটা বিশেষ পক্ষের হয়ে কথা বলছেন। আপনাকে ফেয়ার জাজমেন্ট পলিসিতে থাকতে হবে, ফেয়ারনেসে থাকতে হবে। আপনি যখন বিশ্বকাপে ফুটবল খেলতে যান তখনও কিন্তু এই ফেয়ার প্লের জন্য আলাদা ট্রফি, চ্যাম্পিয়ন হয় এক লোক, আর 80টা গোল খেয়ে ফেয়ার প্লের জন্য আরেক টিম পুরস্কার পায়। এই ফেয়ার প্লে ম্যান্ডেটরি, সবাইকে ফেয়ার প্লে করতে হবে। তো ফেয়ার প্লে যদি না করতে পারে কোনো সরকার, তাহলে কিন্তু এই সরকার সবার আস্থায় হারাবে। কারণ যখন আপনি একজনের পক্ষ নেন, তখন বাকি সবাই আপনাকে মনে করবে যে আপনি আসলে তাদের থেকে দূরবর্তী, আপনি আসলে যে কোনো সময় যে কারো পক্ষ নিতে পারেন।
তুষার ভাই, বিএনপি বারবার ডক্টর ইউনূসের পক্ষ নিচ্ছে, বারবার, মানে ওই মে মাসের শেষে যখন এই জরুরি অবস্থা চলে এলো, ওই জরুরি অবস্থা চলে এলো, বিএনপি গিয়ে পাশে দাঁড়ালো। বিএনপি এই সূত্রে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি থেকে এখন কখন নির্বাচন জানে না, সবই মেনে নিল বারবার। মেনে নেয় না, মেনে নেয় না, আপনি এটা বললেন না। ওরা ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে বসে আছে, কারণ ওদের সঙ্গে ওরা মিটিং করেছে। বিএনপির সাথে ইউনূস সাহেব মিটিং করেছে লন্ডনে গিয়ে, আপনি যে শহরে থাকেন, উনি ওখানে গিয়ে বলেছেন ফেব্রুয়ারিতে হবে, তো ওরা মেনে নিয়েছে। ফেব্রুয়ারি না আসা পর্যন্ত ওরা বলতে পারছে না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয় নাই বা হবে না। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে তার কাছে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসে নাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে। কিন্তু আবার পেশার সচিব বলেছেন যে ডিসেম্বরের মধ্যে প্রস্তুত হতে নির্দেশ দিয়ে দেওয়া হচ্ছে। কাজে এই মানে তখন আবার এই নির্বাচন কমিশনার বলেছে ওনাকে 2 মাস টাইম দিলে উনি নির্বাচন করতে পারেন। এটাই তো প্রবলেম, ওরা এক একদিন এক এক কথা বলে। একবার বলে 2 মাসের মধ্যে পারবো, আবার বলে আমারে বলে নাই, আবার পেশা সচিব বলে যে আমি বলে দিয়েছি, আবার বলে ফেব্রুয়ারিতে হবে। মানে ওনারা কিন্তু এরকম। তো বিএনপি বরাবর একটা সমর্থন দিয়ে এসেছে, কিন্তু মানে আমরা দেখেছিলাম যে সরকারের সঙ্গে তার একটা মানে তর্ক বা একটা বিরোধের সম্পর্ক হয়ে যাচ্ছে, নির্বাচন মানে দ্রুত নির্বাচন নাকি অপেক্ষা করে নির্বাচন, এই নিয়ে এই জায়গা থেকে বিএনপি কিন্তু বরাবর সমর্থন দিচ্ছে। কিন্তু বিএনপিকে সম্প্রতি আমরা দেখলাম যে মানে যে ধরনের ভাষায় আক্রমণ করা হলো, কিংবা ধরুন এই যে 4 দলের মধ্যে যে ডক্টর ইউনূস বৈঠক করলেন যমুনায়, যে সেখানে দেখুন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি তারা কিন্তু এক মঞ্চে উঠে দুটো সমাবেশ করেছে, এবং জামায়াতে ইসলামী আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তো নির্বাচনী জোটেরই কথা বলছে। তার মানে এই 4 দলের 3 দল একদিকে, বিএনপি একা, এবং বিএনপিও ডক্টর ইউনূসকে সমর্থন দিচ্ছে, কিন্তু বিএনপির পাশে কেউ আছে কিনা এটা আমি জানি না, আমি তো বিএনপির সাথে ওইভাবে ঘনিষ্ঠ না। তবে বিএনপি যে সমর্থন দিয়েছে সরকারকে তা না। আমি এখন যে কথাটা বলবো এটা আপনার পছন্দ না হতে পারে। আওয়ামী লীগ নিজেই সরকারকে সমর্থন দিয়েছে। আমি একটা কথা বলি, মানে আপনি বিএনপির সঙ্গে তেমন জড়িত না, কিন্তু বিএনপি সম্প্রতি একটা তরুণদের সমাবেশ করলো, সেখানে আমাকে দাওয়াত দিয়েছে, কিন্তু শহীদুল আলমকেও দাওয়াত দিয়েছে, আরো 12 জনকে দাওয়াত দিয়েছিল। আমার বক্তৃতাটা খুব মানুষ পছন্দ করেছে, সেই জন্য সবাই এমন একটা ভাব করলো যে আমি একাই বক্তৃতা দিয়েছি। ওখানে কিন্তু 12 জনকে তারা দাওয়াত দিয়েছিল, এবং যাদেরকে দাওয়াত দিয়েছে তারা কেউই সরাসরি বিএনপির সাথে রাজনীতিতে সরাসরি যুক্ত না। হ্যাঁ, এবং আমি তো কোনোদিনই আসলে আমি বহু বছর ধরে কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট না। আমি 92 সালের পর থেকে এমনকি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম। তো যাই হোক, যে জায়গাটা আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে যে আপনার মতো লোক কিভাবে বিএনপির মঞ্চে উঠতে পারলো। হ্যাঁ, এটাই তো প্রমাণ করে যে আমি অত্যন্ত নিরপেক্ষ, কেউই আমাকে তার নিজের লোক মনে করে। তো আমি যেখানে ছিলাম, আমি আসলে আপনার কথার কারণে কেই হারিয়ে ফেলেছি। আমরা কোন জায়গায় ছিলাম? বিএনপি আসলে একা হয়ে পড়ছে কিনা? না, বিএনপি একা হয়ে পড়ছে না। দেখেন, বিএনপি, আমি এখন যেটা বলবো আপনার পছন্দ হবে না, এই সরকারকে আওয়ামী লীগ সবচেয়ে বেশি সমর্থন দিয়েছে। এই সরকারকে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে এই কারণে যে আমরা পরে জানতে পেরেছি যে ক্যান্টনমেন্টে আওয়ামী লীগের লোকজন বসেছিল যখন এই সরকার শপথ নিচ্ছে ক্যান্টনমেন্টে, ওইখানে নাকি 600-এর বেশি লোক বসেছিল। ওই 600 লোক যদি ওই মুহূর্তে পালিয়েছিল, মানে আপনি না, আমি আপনাকে বলি কিসের, এইবার আপনার ভালো লাগবে না এই কথাটা, আমি বলি এই 600 লোক ওখানে পালিয়েছিল। না, শোনেন না, হ্যাঁ আমি তো সবই অ্যাসেসমেন্ট বলছি। ওই 600 লোক যদি ওই দিন ওইখানে বেরোয় এসে খালি একটুখানি চেহারা দেখাতো, একটু মিছিল করতো, তাও আমরা বুঝতাম। তারপরে দেখেন গত 1 বছরে আওয়ামী লীগ কিছু করেছে এই সরকারের বিরুদ্ধে? কিছুই করে না। ফেসবুকে কতগুলো আবল তাবল কথাবার্তা লিখেছে, ফেসবুকে কতগুলো পোস্টিং দিয়েছে, ফেসবুকে এসে তাদের যেসব নেতাদের কিন্তু অনেক অভিযোগ, তারা চেহারা দেখিয়েছে। যেমন একজন হচ্ছে নানক, তারপরে একজন হচ্ছেন ওই যে সমরেজল করিম, কচুরিপানা মাথায় দিয়ে পালিয়ে যাওয়ার গল্প করেছে, এইগুলা করেছে। হ্যাঁ, তো আপনি যদি দেখেন এই সরকারকে সবচেয়ে বেশি সমর্থন করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কোনো ধরনের কোনো প্রক্রিয়া নাই, কোনো মিডিয়া ম্যানেজমেন্ট নাই, কিচ্ছু নাই। আওয়ামী লীগ তো সবচেয়ে বেশি সমর্থন করেছে এই সরকারকে, বিএনপির চেয়ে কম। মানে বিএনপি এর চেয়ে কম। বিএনপি কি করেছে? বিএনপি নির্বাচন চায়, কারণ বিএনপি নির্বাচন ছাড়া তো ক্ষমতা যাওয়ার কোনো উপায় নাই, এবং সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তো বিএনপির আওয়ামী লীগের ছিল। ফলে আওয়ামী লীগ যেহেতু এই মুহূর্তে নাই, বিএনপির জন্য ক্ষমতায় যাওয়ার, রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা বড় সুযোগ এসেছে। এবং বিএনপির এই সুযোগটা এসেছে যে এই সময়ে বিএনপি নিজেকেও একটু পরিবর্তিত করার একটা সুযোগ পেয়েছে। তাদের যে পরিবর্তিত অবস্থান মানুষের সামনে, সেটা দেখানোর সুযোগ পেয়েছে। বিএনপি তার দীর্ঘদিনের মিত্র, যাদেরকে আমরা অতীতে দেখেছি জামাতে ইসলাম, তাদের সঙ্গে তাদের একটা দূরত্ব তৈরি হচ্ছে। ফলে বিএনপি এই মুহূর্তে অনেকগুলি চ্যালেঞ্জে ফেস করছে। তারা একদিকে তাদের বিরুদ্ধে এনসিপি, জামাতে অন্যান্যরা বক্তৃতা দিচ্ছেন, তাদেরকে নানান ধরনের অভিযুক্ত করছেন। সরকার তাদের প্রতি বৃহৎ দল হিসেবে যতখানি সদয় বা যতখানি সমীহ করা দরকার সেটা করছেন না। বাচ্চা ছেলেরা তাদের গুম হয়ে যাওয়া নেতাকে নিয়ে আজে বাজে কথা বলছেন, এমনকি চাঁদাবাজি নিয়ে তাদের যে চেয়ারপারসন তাকে উল্লেখ করে স্লোগান দিচ্ছেন। তো বিএনপি তো আসলে একাধিক প্রতিদ্বন্দ্বিতা ফেস করতে পারে। বিএনপি চায় নির্বাচন হোক, এবং নির্বাচন যে কোনো মূল্যে নির্বাচন হোক, এটা আসলে বিএনপি চায়, আমি যেটা বুঝি। এবং সেই কারণেই বিএনপি যথেষ্ট শক্তি থাকা সত্ত্বেও
যথেষ্ট এরকম ঘেরাও করে ফেলার শক্তি থাকা সত্ত্বেও বিএনপি কিন্তু এটা করে না। এখন লোকে মনে করে যে এটা হয়তো তাদের দুর্বলতা, কিন্তু আপনি যদি ওই কথা চিন্তা করেন তাহলে আন্দোলনের সময় তো তাদের দুর্বলতা টের পাওয়া যায় না, কিন্তু এরপরও কোথাও টের পাওয়া যায় না। শুধু এই সময় এসে আমার কাছে মনে হচ্ছে যে তারা চান একটা পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার হোক, কোন তৃতীয় চতুর্থ পক্ষ এটা কোনো সুযোগ নিতে না পারুক, এবং তারা যেন অন্তত কিছুদিনের জন্য, এটা 5 বছর হোক 10 বছর হোক বা যে কয়দিন হোক, তারা যেন দেশ পরিচালনার একটা দায়িত্ব পান। সেই জন্য তারা অত্যন্ত ধৈর্য ধরে তারা এই সরকারকে নানান কর্মকাণ্ডকে আর কি চুপ করে মেনে যাচ্ছেন, কারণ ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এটা তারা ধারণা করে। মানে আপনি বলছেন যে আওয়ামী লীগ মানে কিছু করতে পারেনি গত 11 মাসে, কিন্তু ডক্টর ইউনূস এখন পর্যন্ত কোনো সাক্ষাৎকার দেন নাই যেখানে আমি বলেছি আওয়ামী লীগ সবচেয়ে বেশি এই সরকারকে সমর্থন করেছে, এবং তাদের এই সমর্থনের প্রক্রিয়ার একটা অংশ হচ্ছে তারা কিছু করে নাই। তো যদি বিএনপি কিছু করে নাই, এটা বিএনপির দুর্বলতা হয়, তাহলে আওয়ামী লীগ কিছু করে নাই, আওয়ামী লীগের দুর্বলতা। কিন্তু এত গ্রেফতার এবং ধরুন তাদের তো পতন হয়েছে, বড় ধরনের পতন, এবং তাদের নেতৃত্ব পলাতক, এই অবস্থায় ডক্টর ইউনূস বলছেন যে অস্থিতিশীল করছে তারা। এই পালিয়ে যাওয়াটাই তো সবচেয়ে বড় সমর্থন। এবং আপনি বলুন তো যে ধরুন এই যে ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনা ঘটলো সোমবার, মঙ্গলবার আমরা দেখলাম যে 4 দলকে নিয়ে ডক্টর ইউনূস যমুনায় বৈঠক শেষে বললেন যে মানে তার সেই বৈঠকের আউটকাম হচ্ছে যে সকল রাজনৈতিক দল ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে। তো তার মানে কি এই বিমান দুর্ঘটনার সঙ্গেও ফ্যাসিবাদ জড়িত? মানে যে কোনো ঘটনায় শেষে এই যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ডক্টর ইউনূসকে গড়ে তুলতে হচ্ছে, তারপর আপনি বলছেন যে আওয়ামী লীগ সবচেয়ে বড় সমর্থন। আমি তো দেখি আওয়ামী লীগ সবচেয়ে বড় ভয় এখনো 11 মাস। না, এই যে নবনীত আসেনি, যেটা হচ্ছে ডিবেটার্স ফ্ল। এই যে আপনি বললেন না যে ফ্যাসিবাদ বলছেন উনি, মানে ডক্টর ইউনূস বারবার ফ্যাসিবাদ বলছেন, তার মানে তো এটা আওয়ামী লীগ। ডক্টর ইউনূস ফ্যাসিবাদ মনে করেন আওয়ামী লীগ, আপনি মনে করেন? তার মানে আপনি ব্যাপারটা বুঝেন, এটা একটা পলিটিক্যাল জার্গন। বাংলাদেশে 90 এর পরে যখন এরশাদ, বাংলাদেশে এখন ফ্যাসিবাদ মানে আওয়ামী লীগ। হ্যাঁ, তাহলে দেখেন ডক্টর ইউনূস, এইবার আসেন যখনই যে কোনো দোষের জন্য আপনাকে চেষ্টা এটাকে দায়ী করতে হয়, তাহলে বুঝেন যে সেই সরকার দুর্বল হয়ে যাচ্ছে নিজে নিজে, কারণ সে কোনো প্রবলেম সলভ করছে না, সকল প্রবলেমের জন্য ফ্যাসিবাদকে দায়ী করছে। যেমন একসময় কবিরাজরা বলতেন যে যত অসুখ বিসুখ হয় সব অন্ত্র থেকে হয়, যা কিছু হয় সব পেটের যেমন, পেট থেকেই সব অসুখের উৎপত্তি। তো এই যে যখন কবিরাজ এগুলো বলতো তখন থেকে কবিরাজির পতন আর কি। তো আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কিছু করে নাই, তারপরেও ধরেন ফ্যাসিবাদের জন্যই সব গন্ডগোল হয়ে যাচ্ছে, এটা যত বারবার বলা হচ্ছে। গত 11 মাসে, আমি করে নাই মানে আগে করে নাই এটা বলি, গত 11 মাসে তারা নাই কোথাও। তারপরেও যখন তারা এত লাগতে চাচ্ছে পারে বলে লোকজন মনে করছেন একদিকে, আরেকদিকে তারা নিজেরা করে লাগতে চাচ্ছে পাচ্ছেন না, মানে যে নড়ে চড়ে না তাকে আবার আরেক দল নড়াচড়ার কথা বলছেন। দুই পক্ষে আসলে অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে। আওয়ামী লীগ এই দুর্বলতাকে সমর্থন করছে, এবং এই দুর্বলরা আওয়ামী লীগের নাম দিয়ে পার হয়ে যাচ্ছে। শেষ প্রশ্ন, দ্রুত একটা নির্বাচনের মানে হওয়ার কোনো সম্ভাবনা দেখেন কিনা? এই সরকারের কাঠামো বদলে যাবে এমন একটা ভবিষ্যৎবাণীও আপনি করেছেন। আপনি আপত্তিকর ভাষার ভবিষ্যৎবাণী করি নাই, আমি ভবিষ্যৎবাণী করি, আমি বলেছি যে একদল লোকের এটা ইচ্ছা আছে তাতে করে তারা আরো কঠোর একটা প্রক্রিয়া চালু করতে পারে। তো এই তারা সবাই প্রতিপক্ষে নির্মূল চায়, তারা কোনো বিচারাচার চায় না, তারা নির্মূল চায়। মানে ভাষার, আপনি আবার এর আগে একটু আপত্তিকর ভাষা নিয়েও আলাপ করছিলেন, তো এই যে মানে আপত্তিকর ভাষা, যে যাকে যখন সরিয়ে দিতে চাইছে সেরকম করে সরিয়ে দিচ্ছে সুবিধা না হলে, এই অবস্থা, এসবের মধ্যে একটা স্থিতিশীলতার দিকে, বা অনেকেই বলছেন নির্বাচন হলে স্থিতিশীলতা আসবে, তার দিকে হাঁটার কোনো সম্ভাবনা দেখেন কিনা? নির্বাচনের দিকে হাঁটতেই হবে, নির্বাচন ছাড়া স্থিতিশীলতা আসবে। রাজনৈতিক দলগুলিকে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে দেশের ক্ষমতা বা দায়িত্বে নিয়োজিত করতে না পারলে এরা সবাই রাস্তায় থাকবে, এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে থাকবে। কারণ এদের নেতাকর্মীরা বসে থাকবে না, কেউ উৎপাত করবে, কেউ চাঁদাবাজি করবে, কেউ নানান ধরনের গ্রুপিং লবিং করবে, কেউ দলবদল করবে, মানে এক ধরনের এনার্জি আরো তৈরি। নির্বাচন দিয়ে দিলে যেটা ঘটবে, আমরা গিয়ে বলতে পারবো যে অমুক দোষী, অমুক দায়ী, এবং তাদেরকে আমরা এটাও বলতে পারবো যে আপনাদেরকে ভোট দিয়েছি, আপনারা ফ্যাসিবাদের এত দায়ী করেন কেন? পারলে ফ্যাসিবাদকে ধরেন, কিন্তু আমরা এদেরকে কিছুই বলতে পারি না যারা এখন আছেন, কারণ তারা কোনো কিছুর দায়ী নিজেরা ঘাড়ে নেন না, তারা সবকিছুর দায় ফ্যাসিবাদকে দিয়ে দেন। আর আমি শুধু আপনাকে একটা দুর্বলতার কথা বলি, এই যে 11 মাসে একটা ভালো বক্তৃতা দিয়েছে কেউ আওয়ামী লীগের, আপনি একটা বক্তৃতা বলেন তো, আওয়ামী লীগের অমুক নেতা এমন কথা বলেছে মানে মানুষ শুনেছে, বলেন তো। আওয়ামী লীগের কাছে আপনার এত প্রত্যাশা কেন? আমার কোনো প্রত্যাশা নাই, আমি যুক্তি দিয়ে প্রমাণ করছি যে তাদের একটা বক্তৃতা দেওয়ার লোক নাই,
তাদের যে হয়ে যে কেউ কথা বলবে, কথা বলার লোকটাও নাই। এতদিন ধরে যে বুদ্ধিজীবী পালন প্রক্রিয়া করেছিল, এই যে বিমানবন্দরে লাউঞ্জের ভাড়া মানে কন্ট্রাক্ট দিয়ে, এইখানে কন্ট্রাক্ট ওইখানে কন্ট্রাক্ট, এইখানে টাকা ওইখানে টাকা, নানান ধরনের যে উপঢৌকন দিয়ে, এমনকি ঈদের সময় খামে করে সাংবাদিকদের টাকা দিয়ে এই যে টাকা রাজত্ব কায়েম করেছিল না আওয়ামী লীগ, এখন একটা লোক খুঁজে পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগের। এই বক্তৃতা দেওয়ার লোকগুলা কই, কলম লেখার লোকগুলা কই? কেউ নাই। আওয়ামী লীগ অ্যাকচুয়ালি কেউ নাই যেই দলের, সেই দলই কেন মূল সমস্যা হয়ে রইলো? মানে সেটা ইউনূস সাহেব উত্তর দিবেন, সেটা ইউনূস সাহেব উত্তর দিবেন। বাংলাদেশের নবনীতা, নবনীতা, এটা ইউনূস সাহেব উত্তর দিবেন, এটা ইউনূস সাহেব উত্তর দিবেন যে কেউ নাই যেখানে সেইটা এত এত ভয় পাইতেছে কেন, এটা তার ব্যাপার। কিন্তু আমার জায়গাটা হচ্ছে আমি যুক্তিতর্ক দিয়ে, আমার ধারণা যারা শুনেছে তারা মোটামুটি কনভিন্সড হবে যে বিএনপি চাইতে আওয়ামী লীগ এই সরকারকে বেশি সহায়তা করে। এই তর্ক তুলে রাখি, আশা করি একটা তুষার ভাই একদম একটা আড্ডার অনুভূতি। শোনে বঙ্গবন্ধু যখন জেলখানায় ছিল, বঙ্গবন্ধু যখন জেলখানায় ছিল তখন মাঝে মাঝে ইয়েতে আসতো, এই ঢাকা মেডিকেলে এসে ভর্তি হতো অসুস্থ হয়ে। তো উনি জানলা দিয়ে একটা চিরকুট ফেলা দিত। আওয়ামী লীগের এতগুলো নেতা ভর্তি আছে জেলখানায়, একটা চিরকুট দেখছেন আপনি কারোর কাছ থেকে? গুড ফর নাথিং, এগুলোকে নেতা বানানো হয়েছিল এবং এগুলো এখন ওখানে বসে আছে। আওয়ামী লীগ সবচেয়ে বেশি হেল্প করতেছে এই কথা। আপনি বলেন একটা চিরকুট পাইছেন, একটা ভালো চিরকুট পাইছেন? মানে কড়া প্রহরার মধ্যে চিরকুট, এরশাদ পর্যন্ত চিরকুট পাঠাবে, এরশাদ পর্যন্ত চিরকুট পাঠাবে। ও কড়া প্রহরা এত কড়া হয়ে গেছে, আগে ছিল না। এরা পারতেছে এত কড়া পারা যেত, চিরকুট পাঠাতে পারে। দে হ্যাভ নো পলিটিশিয়ান ইন দ্য পার্টি। মানে তুষার ভাই একটা আড্ডার মতো হলো, আমি জানি না দর্শক একে সাক্ষাৎকার মনে করবেন কিনা, মানে একরকমের মানে কথার পিঠে কথা বললাম আমরা। মানে আমার ধারণা আপনি অনেক অ্যাসেসমেন্ট দিলেন যেটা বলছিলেন, এবং সেগুলোর নানা রকম বিচার বিশ্লেষণ করলাম আমরা। আসলে আশা করি দর্শক আমার মতোই এনজয় করেছেন, আমি খুব উপভোগ করেছি সময়টা। অনেক ধন্যবাদ তুষার ভাই আপনাকে। ধন্যবাদ।